স্যার, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি ভিতরে গিয়ে আমার ব্যাগ থেকে আমার পরিবারের সবার ছবি বের করে শেষবারের মতো মন ভরে দেখতাম। কেন? তুমি ছবি দেখবে? সব বিপদেই আল্লাহর উপরে ভরসা রাখতে হয়, আর তুমি এখনই ভেঙে পড়ছো। স্যার, আমি বুঝি না আপনি এখনও মাটিতে যাবার আশা কিভাবে করেন, যেখানে বিমানের তেল শেষ, আবার ঝড়ের মাঝে আটকে পড়েছি। সব থেকে বড় কথা, আমাদের সাথে এয়ারপোর্টের সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে? আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। দেখবে আল্লাহর রহমতে আমি বিমানকে ঠিকই নিচে নিয়ে যাব ঠিকভাবেই। আল্লাহ ভরসা স্যার, আর আমি জানি আপনি এটা পারবেন, কেননা আপনার মতো বিমান চালনা করার মতো দক্ষতা এই পৃথিবীতে কারো নেই। রাসেল বিপদ সামনে রেখেও মুখে এক চিলটি হাসি এনে রাফিকে বলে। মিস্টার রাফি, কি যে বলো না। আচ্ছা, প্যাসেঞ্জাররা সবাই ঠিক আছে তো নাকি? রাফি কিছু বলতে যাবে তখনই ভিতর থেকে সিনিয়র সেবিকা মিসেস রুহি আক্তার আসে আর রাসেলকে বলে, স্যার, ভেতরে সবাই ভয়ে চুপসে আছে। বারবার শুধু তারা এটাই বলছে আপনাকে তারা দেখবে। তারা আমাকে দেখবে কেন? আর তারা আমার সম্পর্কেই বা কেমন করে জানতে পারলো? রুহি আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি স্যার, আমি তাদের ভরসা দেওয়ার জন্য বলেছি যে এই বিমানের পাইলট আপনি। আর আপনাকে কে না চেনে বলেন? কি আর করার। আচ্ছা, আপনি গিয়ে ভিডিও কলের সাথে আমাকে যুক্ত করেন, আমি তাদের সাথে কথা বলতেছি। জি স্যার, আমি এখনই গিয়ে সব ব্যবস্থা করতেছি। রুহি ককপিট থেকে চলে আসে। আর আপনারা তো কিছুই বুঝতেছেন না সেই কখন থেকে চিন্তা করেই যাচ্ছেন কি হচ্ছে। তাহলে চলেন সব কিছু বুঝিয়ে বলি। রাসেল হলেন বাংলাদেশের একজন নামকরা সিনিয়র পাইলট। এই বিমান চালানোর দায়িত্ব পড়েছে রাসেলের উপরে। লন্ডন টু বাংলাদেশ অর্ধেকের বেশি পথ আসলেই এই ঘটনাটা ঘটে। কি বুঝতেছেন তো নাকি? আমি এখনই আপনাদের সাথে সেই সিনিয়র পাইলটে দেখা করিয়ে দিব ভিডিও কলের মাধ্যমে, আপনারা দেখুন। সবাই রুহির কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় রাসেলকে দেখার জন্য। একটু পরে রুহি ভিডিও কল কানেক্ট করে। রাসেল যখনই ক্যামেরার সামনে আসে তখন সবাই অনেক খুশি হয়ে তাকিয়ে থাকে। আর বিমানে উপস্থিত একজনের তো রাসেলকে দেখে চোখের পলকে পড়তেছে না। সে আর কেউ না, সে হলো এই গল্পের নায়িকা মুনতাহা ইসলাম মিতু। আর সবচেয়ে বড় পরিচয় হলো মিতু রাসেলের এক্স গার্লফ্রেন্ড। মিতু রাসেলের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানি চিকচিক করছে, সেটাই স্পষ্ট বোঝাই যাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা বিপদে পড়ে এত ভেঙে কেন পড়ছেন? আল্লাহর উপরে ভরসা রাখেন, তিনি সব ঠিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এইদিকে রাসেল কল ডিসকানেক্ট করে দেয়, যার জন্য মিতুর মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। মিতু রাসেলের সাথে কথা বলার জন্য ছটফট করতে করতে থাকে। মিতু রুহিকে ডেকে বলে, এই যে ম্যাডাম, একটু শুনবেন? বলেন, কি বলতে চান? আচ্ছা, আপনি কি আমাকে মিস্টার রাসেলের সাথে একটু কথা বলিয়ে দিতে পারবেন? সরি ম্যাডাম, এটা কখনোই সম্ভব না। আর কিছু বলার থাকলে বলেন। মিতু মনটা খারাপ করে বলে ওঠে, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাকে সামান্য টাকার জন্য অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলাম জীবন থেকে, আর আজ সেই মানুষটাই দেশের নাম করা বিমান চালক। মিতু কথাগুলো বলেই ডান হাতের আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়। রুহি মিতুর দৃশ্যেও অনেকটা সময় যাবৎ খেয়াল করে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি? আর আপনি কি রাসেল স্যারকে চেনেন নাকি? আমার নাম মুমতাহার ইসলাম মিতু। আর আপনার স্যারকে আমি যতটা চিনি, হয়তো আপনিও ততটা চেনেন না। তা আপনি তাকে কিভাবে চেনেন শুনি একটু। মিতু কিছু বলতে যাবে তখনই বিমানের একটা প্যাসেঞ্জারের স্ট্রোক করে। সবাই চিল্লাচিল্লি শুরু করে। রুহি লোকটার কাছে দৌড়ে চলে আসে, কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় মিতু চলে আসে। ম্যাডাম, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি এই লোকটাকে একটু দেখতে পারতাম, কারণ আমি একজন এমবিবিএস ডাক্তার। আরে বলেন কি, তাড়াতাড়ি দেখুন, লোকটার অবস্থা খুবই খারাপ। মিতু অনেকটা সময় চেষ্টা করার পরে লোকটা ভালো হয়ে যায়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এমনটা না করতেন তাহলে হয়তো লোকটার অনেক বড় বিপদ হয়ে যেত। ধন্যবাদ দেওয়ার কি আছে বলেন? আমি একজন ডাক্তার, তো এটা আমার কর্তব্য ছিল। রুহি সেখান থেকে চলে আসে ককপিটে।
রাফি আর রাসেল কথা বলছে, কেননা বিমানের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকেই যাচ্ছে। স্যার একটা কথা বলতাম। আচ্ছা, আপনার কথা একটু পরে বলিয়েন, আগে এটা বলেন যে এই লোকটা অসুস্থ হয়ে পড়েছে তার ব্যবস্থা কি? স্যার ওই লোকটা এখন ভালো আছে, কেননা আমাদের এই প্লেনে একজন ডক্টর আছে যিনি একজন এমবিবিএস ডক্টর। ও, তাহলে তাকে আমার পক্ষ থেকে স্পেশাল একটা ধন্যবাদ জানিয়ে দিয়েন। স্যার ওই ম্যাডাম নাকি আপনাকে খুব ভালো করেই চেনে। রুহির কথা শুনে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়, আর অবাক হয়েই জিজ্ঞেস করে, আমাকে চেনে? কিন্তু সে কে হতে পারে? কিভাবে চেনে সেটা তো জানি না, তবে সে আপনার সাথে কথা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করছিল। তার নাম নাকি মুলতানা ইসলাম মিতু। মুনতাহা ইসলাম মিতু নাম শুনে রাসেল চমকে ওঠে। অজর ধারায় চোখ থেকে পানি পড়তে থাকে। যাকে একসময় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, সে আজ কাছে থেকে অনেক দূরে। স্যার আপনার চোখে পানি কেন? আপনিও কি তাকে চেনেন নাকি? কই পানি? এটা তো চোখে কিছু পড়ার জন্য হয়েছে, আর আমিও মিতুকে চিনি। স্যার এই সেই ম্যাডাম কি? সেই যার ছবি আপনি সব সময় নিজের কাছেই রাখেন এবং ছবির দিকে তাকিয়ে অঝোর ধারায় চোখের জল ফেলেন? মিস্টার রাফি, এসব বাদ দাও তো, আমি এইসব শুনতে চাই না। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। রুহি সেখান থেকে চলে আসে। এইদিকে রাসেল আবারও কাছে মন দেয়। মিতু রুহিকে ডেকে জিজ্ঞেস করে, ম্যাডাম দয়া করে একটু আমাকে তার সাথে কথা বলিয়ে দিন না, কারণ আমরা সবাই জানি যে এই বিমানে কেউ বেঁচে ফিরতে পারবো না। আমি আপনার কথা বুঝি, কিন্তু কিছু করার নেই। তবে আমি চেষ্টা করব কথা বলিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম, আমি অপেক্ষায় রইলাম তাহলে। এইভাবে কথা আর চিন্তার মধ্যেই দিয়ে পার হয়ে যায় অনেকটা সময়। এদিকে ঝড়ের মাত্রা বেড়েই চলেছে, সাথে শিলাবৃষ্টি। হঠাৎ শিলাবৃষ্টির কারণে রাফির সামনে কাঁচ ভেঙে রাফির শরীরে অনেকটা অংশেই গেঁথে পড়ে। রাসেল রাফিকে তার পাশে নিয়ে আসে আর রুহিকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলে। রুহি দ্রুত চলে আসে আর রাফির এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে, কেননা রাফি রুহির বয়ফ্রেন্ড। কান্না না করে তুমি গিয়ে মিতু ম্যাডামকে নিয়ে আসো। আমি তো আর কিছু করতে পারবো না, তাহলে আরো সমস্যা হতে পারে। আচ্ছা স্যার, আমি এখনই যাচ্ছি। রুহি দৌড়ে মিতুর কাছে চলে আসে। ম্যাডাম আমার সাথে তাড়াতাড়ি ককটিপে চলুন, জুনিয়র পাইলট আহত হয়েছে। মিস্টার রাসেলের কিছু হয়নি তো আবার? মিতু চোখে জল এনে উপরের কথাগুলো বলে। রুহি বেশি কিছু না বলে মিতুকে সাথে নিয়ে ককপিটে চলে আসে। মিতু রাসেলকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ম্যাডাম, এটা কোনো শুভ দৃষ্টি করার জায়গা না যে এইভাবে তাকিয়ে থাকবেন। আপনাকে এখানে ডাকা হয়েছে মিস্টার রাফির চিকিৎসা করার জন্য, সো শুরু করেন। স্যার আমি সেটাই করতেছি। আজকে দুজনেই অনেক বছর পরে একে অপরের কথা শুনতে পারলো। দুজনের মনের মাঝে অজানা খুশির ঝড় বয়ে যাচ্ছে। রাসেল কখনো ভাবতেও পারেনি এইভাবে মিতুর সাথে দেখা হবে, তাও আবার জীবনের শেষ প্রান্তে। মিতু রাফির শরীর থেকে সব কাচের টুকরো বের করে ব্যান্ডেজ করে দেয়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কেন ছোট করতেছেন? এটা তো আমার দায়িত্ব ছিল। মিসেস মিতু চৌধুরী, আমি আপনার অবহেলিত বয়ফ্রেন্ড না যে আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন। আমি এখন দেশের নাম করা একজন পাইলট আর বিজনেসম্যান, সো বুঝতেই পারছেন আমার লেভেল কত উপরে। মিতু রাসেলের কথায় অনেকটাই কষ্ট পায়, তবুও কিছু বলে না, কেননা এই কথাগুলোই যে একদিন রাসেলকে সে বলেছিল, যেখানে পরিবারের সবাই রাসেলকে অবহেলা করত। সেই সময় রাসেল শুধুমাত্র মিতুকেই ভরসা করেছিল, কিন্তু মিতু সেই ভরসা ভেঙে দিল। এদিকে রুহি আর রাফি হা করে ওদের কথা শুনেই যাচ্ছে, কিছুই বুঝতেছে না। স্যার সব কিছু যদি একটু খুলে বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। এই ডক্টর ম্যাডামকে আপনি চেনেন কিভাবে? আমরা তো প্রায় জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই বলবো কথাগুলো। তার জন্য অতীতের বই বের করে ডুব দিতে হবে আজ থেকে 5 বছর আগে। ঠিক আছে স্যার, আমরা শুনতে রাজি আছি, আপনি বলেন। ঠিক আছে, তাহলে শোনেন। 5 বছর আগের কাহিনী। ভাইয়া আর বাবা আমাকে বেল দিয়ে মারতেই থাকে, শুধু আজকেই নয়, এমনটা আমার সাথে প্রতিদিন ঘটে। কি বলেন স্যার? আপনার বাবা ভাই এইভাবে আপনাকে মারতে পারলো? কথা বললে তাহলে শুনবেন কিভাবে শুনি? সরি স্যার, আর বলবো না, আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি বলতে থাকেন। আমি অঝোর ধারায় কান্না করেই যাচ্ছি, তবুও যেন ভাইয়া আর বাবা থামছে না। আমার অপরাধ, আমি ভাইয়ার থেকে পরীক্ষায় বেশি নাম্বার পাইতাম। দেখ রাসেল,
তোকে আগেও বলেছি পড়াশোনা বাদ দে। তোর জন্য আমার বড় ছেলে মুখ দেখাতে পারে না। এত প্রাইভেট দিই তবুও তোর মতো নাম্বার পায় না। বাবা, ভাইয়া বেশি নাম্বার পায় না তাতে আমার কি দোষ বলো? তুমি তো জানো আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা। তোর পড়তে হবে না, তুই বাড়ির সব কাজ করবি, বুঝলি? বলেই মারা বাদ দিয়ে সবাই রাসেলের রুম থেকে চলে যায়। রাসেলের শরীর থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে, ঠোঁটের কোণেও তো রক্ত জমা হয়ে আছে, চোখের পানি তো বাদ মানছেই না। রাসেল ধীরে ধীরে উঠে ওয়াশরুমে গিয়ে বেশি করে পানি দিয়ে গোসল করে। পানির সাথে ওর বুকে জমা সকল কষ্টকে দূর করতে চায়, কিন্তু হয় না। রাসেল বাইরে এসে একটু মলম লাগিয়ে নেয়। বিছানায় গাটা এলিয়ে দিতেই ঘুম চলে আসে। কখন ঘুমিয়ে যায় সেটা রাসেল জানেই না। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। রাসেল ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে বাড়ির সকল কাজ করতে শুরু করে। বাবারে, তোর কষ্ট আমার আর সহ্য হয় না। আমি কত করে বলি তুই দূরে কোথাও চলে যা। রাসেলের মা রান্নাঘরে ঢুকতে ঢুকতে উপরের কথাগুলো বলে। সেও ছেলে আর স্বামীর উপরে কথা বলতে পারে না, তবু অনেক করে বোঝায়, কিন্তু কেউ বোঝে না। মা, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? তার চেয়ে বরং তোমাদের পায়ের নিচে আমার মরণ হলেই আমি তাতেই খুশি। তবুও তো তোমাদের চাঁদ মুখটা দেখতে পাবো। রাসেলের মায়ের মুখের হাসি নেই, আছে শুধু কান্না। দু চোখ ভর্তি পানি অযোধ্যারায় পড়তে থাকে। রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে। মা, কেঁদো না। আচ্ছা মা, আমি কি তাহলে আর কলেজে যেতে পারবো না? যাবি, তোকে যে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। মা, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি শুধু আমার জন্য দোয়া করিও। আমার দোয়া তোর সাথে সব সময় আছে। আমি দোয়া করি আল্লাহ যেন তোর সকল মনের আশা পূরণ করে। এইভাবে অনেকটা সময় কথা বলে রাসেলের মা চলে যায়। রাসেল আবারও সেই কাজে মনোযোগ দেয়। সব কাজ শেষ করে খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখে রুমে চলে আসে, কেননা রাসেল সামনে কেউ খাবার খায় না। রাসেল রুমে এসে রেডি হয় কলেজে যাবার জন্য। ওইদিকে রাসেলের বাবা খেয়ে দিয়ে অফিসে চলে যায়, আর রাসেলের ভাই কলেজে। কিছু সময় পরে রাসেল এসে ওর মায়ের হাতে খাবার খেয়ে কলেজে চলে যায়। অনেকটা সময় হাঁটার পরে কলেজে পৌঁছে যায়। যেই না গেট দিয়ে ঢুকতে যাবে অমনি ঠাস ঠাস। কী ভাবছেন রাসেলকে কেউ থাপ্পড় মেরেছে? আরে না, রাসেল একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। রাসেল নিচে তাকিয়ে দেখে ওর নিচে পড়ে শুয়ে আছে। মেয়েটি অনেক কষ্টে রাসেল থেকে নিচে উঠেই ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেল তো অবাক হয়ে তাকিয়েছে। মেয়েটি বলতে শুরু করে, এই ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে ধাক্কা খেয়ে আমার উপর পড়ে থাকার? এই মা, পড়ি দেখি কথাও বলে। রাসেলের কথা শুনে মিতুর আরও রাগ উঠে যায়। একে তো মেজাজ খারাপ আছেই, তার উপর তুই আরো কথা বলোস। শোন, আমার মুখে মুখে একটা কথা বলবি না, তাহলে তোর খবর আছে। রাসেল সেখান থেকে চলে যেতে নিলেই মিতু আটকিয়ে দেয়। কি রে, চলে যাচ্ছিস কেন? আমি কি যাইতে বলেছি নাকি? আর আমাকে সরি বলে যা। সরি কেন বলতে হবে? আমি তো কোনো দোষ করিনি। আপনি আমাকে ধাক্কা দিয়ে পড়ে গেছেন। মিতু রাসেলের কথা শুনে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে রাসেল মাটির দিকে মাথা নিচু করে তাকিয়ে রইল। ছোট লোকের বাচ্চা, একে তো দোষ করেছিস, তার উপরে আবার আমার গাড়ির দোষ চাপাচ্ছিস। রাসেল ভাবে এই মেয়ের সাথে না লাগাই ভালো, তাই মনে মনে সিদ্ধান্ত নেয় সরি বলবে। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। এবার কি আমি যেতে পারি? আগে সরি বললে যেতে দিতাম, কিন্তু তুই সরি না বলে আমার সাথে বেয়াদবি করছিস, তাই তোর শাস্তি হবে। আপনার হাতের থাপ্পড় খেয়ে আমার গালে পূর্ব পাকিস্তানের নীল নকশা হয়ে গেছে, আর আপনি আবার শাস্তির কথা বলতেছেন? এখন গিয়ে আমার জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আয়, না হলে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবি। কোনটা করবি তোর ইচ্ছা। রাসেল তো মহা চিন্তা পড়ে যায়, কেননা ওর কাছে কোনো টাকা পয়সাই নেই। 10 টাকার না থাকার জন্য প্রতিদিন কলেজে হেঁটে আসতে হয়। তাহলে আপনারাই বলেন ওর কাছে টাকা থাকবেই বা কীভাবে? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে আপনাদের জন্য ওইসব কিভাবে আনবো? তাহলে আর কি করা, গিয়ে রোদ্রে দাঁড়িয়ে পড়। এটা করতে তো আর টাকা লাগে না রে, ফকিরের বাচ্চা। রাসেল এবার আর সহ্য করতে না পেরে ঠাস করে মিতুর গালে একটা ছল লাগিয়ে দেয়।
আপনাদের যা কিছু বলার আমাকে বলুন, কিন্তু আমাকে না বলে আমার মাকে গালি কেন দিচ্ছেন? এই দৃশ্য দেখে সবাই যেন থমকে যায়। আর মিতু তো রেগে আগুন হয়ে আছে, শুধু চলে ওঠার বাকি। তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি ছাড়বো না। মিতু যেই না কিছু বলতে যাবে, অমনি কলেজের গেট দিয়ে প্রিন্সিপালের গাড়ি ঢোকে, যেটা দেখে মিতু আর কিছু করে না, রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এখন বেঁচে গেলি, কিন্তু তোর খবর আমি করেই ছাড়বো। বলে হাজার গুণ দেমাক নিয়ে সেখান থেকে চলে যায়। রাসেলও চলে যায়। রাসেল ক্লাসে গিয়ে পিছনে ছিটে বসে পড়ে, কেননা কেউ ওর সাথে বসে না, ওর পোশাক ধনীদের মতো না। তাই দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে যায়। রাসেল বাড়িতে চলে আসে, খুব ক্ষুধা লেগেছে, তাই রান্নাঘরে গিয়ে খাবার খোঁজে, কিন্তু কোথাও খাবার পায় না। প্রতিদিন তাও পোড়া ভাত থাকে, আজকে কপালে সেটাও নেই। পেটে হাত দিয়ে দুই চোখের পানি অঝরে ফেলতে থাকে। পাশে থাকা পানির জগ থেকে পানি খেয়ে পড়ে থাকা কাজ করতে শুরু করে, হাত যেন চলছেই না। এমন সময় পিছন থেকে ওর মা এসে কাঁধে হাত রাখে। মা, তুমি এখানে? আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি কিছু খাবার রেখেছি তোর জন্য, নে খেয়ে নে। তোর বাবা আর ভাই দেখলে আবার খেতে দিবে না। মা, বলতে পারো আমার কি দোষ? ভাইয়াকে এত ভালোবাসি, অথচ আমাকে বাবা দেখতেই পারে না। বাবারে, এই প্রশ্নের জবাব যে আমার কাছে নেই, তবে একটু ধৈর্য ধর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিবেন। মা, আর কত ধৈর্য ধরবো বলো? এই ছোট্ট বুকটাতে যে জায়গা নেই কষ্টগুলোকে সাজিয়ে রাখার। রাসেলের মা নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। রাসেলের একটু একটু ভালো লাগছে, বুঝতেই পারছেন ইঞ্জিনে তেল পড়েছে। রাসেল কাজ শেষ করে রুমে এসে বই পড়ে বসে। এদিকে মিতু পড়তে বসে, কিছুতেই পড়তে পারছে না, কেননা বারবার রাসেলের সেই থাপ্পড়ের দৃশ্যটাই চোখের সামনে ভেসে উঠছে। ও সাহস কত বড়, এই মিতু চৌধুরীর গালে থাপ্পড় দেয়, যেখানে আজ পর্যন্ত কেউ জোর গলায় কথা বলতে সাহস পায়নি। ওরে তো আমি কখনো ছাড়বো না, ওকে বুঝিয়ে দেব কারেন্টে হাত দিলে কি হাল হয়। এইভাবেই কেটে যায় কিছুদিন। মিতু রাসেলের সাথে অনেক খারাপ ব্যবহার করে, মারধর করে, কিন্তু রাসেল নীরবে সবই সহ্য করে যায়, কিছুই বলতে পারে না। কী বা বলবে, তার যে পাশে কেউ নেই। বাড়িতেও অশান্তি, বাইরেও এই মেয়ের জন্য শান্তি নেই। তোকে না বলেছিলাম কলেজে যাবি না, তাহলে কেন গিয়েছিস? বাবা, তুমি তো জানোই আমার তোমাদের কাছে এই একটাই চাওয়া, শুধু পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। তোর মানুষ হতে হলে আমার বাড়ি থেকে চলে গিয়ে মানুষ হতে হবে। আমি কোথায় যাব? আর আমি তো এই বাড়িতে থাকি, কাজ করেই খাই, পড়াশোনার খরচটাও খুব কষ্টে জোগাড় করি, তাও কেন থাকতে দেবে না? রাসেলের বাবা বসা থেকে উঠে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর জোরে জোরে বলে, তোর এত সাহস, আমার খেয়ে আমার পরে আমারই মুখে মুখে কথা বলিস? ভুল কেন বলো? ও তোমার খায়ও না আর পরেও না, তুমি কেন ওকে সহ্য করতে পারো না? জানি না, ওকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। রাসেল সেখান থেকে চলে যায়। রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির সব কাজ করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার টং দোকান থেকে একটা কলা আর একটা পাউরুটি কিনে খেতে থাকে। তখনই মিতু সেই পথ দিয়ে যাওয়ার সময় রাসেলকে দেখে। গাড়ি থেকে নেমে ওর কাছে এসে হাত থেকে কলা আর পাউরুটি কেড়ে নিয়ে কুকুরকে দিয়ে দেয়। কি হলো? আমার খাবার আপনি এভাবে ফেলে দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে ফেলে দিয়েছি, কিছু বলবি নাকি? রাসেলের পেটে এমনিতেই ক্ষুধার কারণে আগুন জ্বলতেছে, তাই কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কি ব্যাপার, আমি ওর খাবার কেড়ে নিলাম, তবুও বেশি কিছু না বলে চলে গেল কেন? বুঝলাম না তো। রাসেল প্রতিদিন এই দোকান থেকে একটা পাউরুটি আর কলা খায়, তাই দোকানদার ওকে ভালো করেই চেনে। সেই জন্য দোকানদার মিতুকে বলে, মামনি, জানি না তুমি কে, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বড় ঘরের একটি মেয়ে। কিন্তু মা, তুমি যে কাজটা করলে সেটা কি ঠিক করলে? আপনার সাহস কি করে হয় এভাবে কথা বলার? মারে, একটা কথাই আছে, ভদ্রতাই বংশের পরিচয়। তুমি জানো, ছেলেটা প্রতিদিন এই সময়ে আমার দোকান থেকে একটা কলা আর পাউরুটি খায়,
হয়তো বাড়িতে অনেক কষ্ট তাই এটা করে। কি বলেন? প্রতিদিন একজন মানুষ কিভাবে এটা খেয়ে দিন পার করতে পারে? তা আমি জানি না, তবে আজকে মনে হয় ছেলেটা না খেয়েই দিন যাবে, কেননা আমি দেখেছি 15 টাকার বেশি ওর কাছে থাকে না। দোকানদারের কথা শুনে কেন জানি মিতুর অনেকটাই খারাপ লাগে, তাই সেখান থেকে চলে আসে। কলেজে এসেই দেখতে পায় রাসেল একটা গাছের নিচে মন খারাপ করে বসে আছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে পেটে অনেক ক্ষুধা। মিতু ওর কাছে চলে আসে। এই, তুই আমাকে না বলে চলে আসলি কেন? সেটা আগে বল। রাসেল মাথাটা উঁচু করে দেখে মিতু দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি কেন আমার পিছনে পড়ছেন? আমি ভুল করে থাকলে মাপ চাই, তবু প্লিজ আমার সাথে এমন করবেন না। রাসেলের কথা শুনে মিতুর মনটা আসলেই খারাপ হয়ে যায়। বুঝতে পারে রাসেলের মনে অনেক কষ্ট। ওই চুপ, বেশি কথা বলবি না। আমি মুনতাহার ইসলাম, মিতু। এখন তোর নাম কি সেটা আগে বল। রাসেল কিছু বলছে না দেখে মিতু আরও রেগে যায়। মিতুর রাগে চেহারা দেখে রাসেল অনেকটাই ভয় পায়। তুই কি ভালোই ভালোই বলবি, নাকি আমার কিছু করতে হবে? না, কিছুই করতে হবে না। আমার নাম রাসেল। বাহ, খুব সুন্দর নাম তো। সত্যের পথ প্রদর্শক। এখন আমার নাম কেমন সেটা বল। কি মেয়ে রে বাবা, জোর করেই কথা বলাবে? এত রাগী আর ডেঞ্জারাস মেয়ে আমি কখনো দেখিনি। আপনার নামটাও অনেক সুন্দর। ধন্যবাদ। এখন আমার সাথে চল, পিছে পিছে। আমি ভদ্র ছেলে, একটা মেয়ের পিছু পিছু যাবো কেন? তুই আমার সাথেই আয়, পিছে আসতে হবে না। রাসেল তো জানেই মানা করলে কপালে কি আছে, তাই মিতু পিছু পিছু যেতে থাকে। মিতুর কাছে একটা রেস্টুরেন্ট আছে। রাসেল সেখানে এসে তো একটু অবাক হয়ে চিন্তা করে, কেননা ওর কাছে তো কোনো টাকাই নেই। আচ্ছা, এখানে আসলেন কেন? মানুষ এখানে কেন আসে সেটা বল। এটা যেহেতু একটা রেস্টুরেন্ট, তাই অবশ্যই সবাই খাবার খাওয়ার জন্যই আসে। এই তো বুঝেছিস, আমরাও খাবার খেতেই এসেছি। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, আপনি বরং থাকেন, আমি গেলাম। এই, তোর থেকে টাকা কে চেয়েছে? মায়ের যদি খেতে না চাস তো চুপচাপ এসে বসে পড়। রাসেল ভয়ে আর কিছু বলে না, কেননা এই মেয়ের বিশ্বাস নেই, যা খুশি করতে পারে ওইটার এসে খাবার দিয়ে যায়। ওরা খাবার খেয়ে নেয়। রাসেল যেন পেট ভরে খেলো। খাবার শেষ করে মিতু বিল পরিশোধ করে আবার কলেজে চলে আসে। শোন, আজ থেকে তুই আমার পাশে বসবি, বুঝলি? না হলে তোর খবর আছে। আপনার সাথে বসবো কেন? আমার তো দলিল করার সিট আছে এই পিছনেরটা। তুই হলি কলেজের সেরা ছাত্র, তাই তুই আজ থেকে আমার সাথে সামনের সিটে বসবি। তোর কোনো সমস্যা হলে বল, মেরে সমস্যা গোষ্ঠীকে বৃন্দাবন পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনার সেই বসবনি, তাও এইভাবে কথা বলিয়েন না। তাহলে তুই আমাকে রাগাস কেন? এইভাবে আরও অনেক কথা বলে ক্লাসে চলে যায়। রাসেলের সাথে এক সিটে মিতুকে বসতে দেখে ওর বান্ধবীরা তো অবাক। কিরে মিতু, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? যাকে তুই দু চোখে সহ্য করতে পারিস না, আর তার সাথে এই এক সিটে বসেছিস। আগে বসিনি তো কি হয়েছে, এখন থেকে বসবো, বুঝলি তোরা? না বুঝে কি উপায় আছে? আর তুই কখন কি করিস সেটা আমার এই ছোট্ট মাথায় ঢোকে না রে। মাথায় ঢোকানোর জন্য আবার বেশি প্রেশার দিস না, তাহলে আবার পাগল হতে পারিস। রাসেল তো ওদের সব কথা শুধু শুনে যাচ্ছে, কিছু বলছে না। কি দরকার রাগ বাড়িয়ে কথা বলে? গালের নকশা পরিবর্তন করার। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। কলেজ ছুটি হলে রাসেল মিতুর আগেই বাড়ির দিকে রওনা দেয়। মিতু কলেজের কোথাও ওকে খুঁজে পায় না। গাড়ি নিয়ে সেই রাস্তায় কিছু দূর আসতেই রাসেলকে পায়। সামনে এসেই কড়া একটা ব্রেক মারে। আচমকা এইভাবে গাড়ি থামা দেখে রাসেল অনেকটাই ভয় পেয়ে যায়। গাড়ি থেকে মিতু নেমে তখন ভয়টা একটু কমে। ওই, তোকে কি আমি আসতে বলেছি নাকি, যে তুই আমাকে রেখে চলে এসেছিস? আপনি কি আমার ঘরের বউ নাকি যে সবকিছু আপনাকে বলে করতে হবে? হলে সমস্যা কি? কিছু কি বললেন নাকি? না, কিছু বলিনি। এখন গাড়িতে উঠে বস, আমি তোর বাসার কাছে নামিয়ে দেই। বেশি কথা বললে বুঝেছিসই তো আমি কি জিনিস। সেটা কি আর বুঝতে বাকি আছে নাকি? পুরাই 33,000 ভোল্টের কারেন্ট। রাসেল গাড়িতে উঠে বসে। মিতু গাড়ি চালাইতে শুরু করে।
মিতুর মনে রাসেলের জন্য একটু একটু ফিলিং সৃষ্টি হচ্ছে। এসে গেছি, আমাকে নামিয়ে দিন। কি, এখানে তোর বাসা? ছি, কি গন্ধ! মিতু রাসেলের কথা না শুনে চলে যায়, কেননা সেখানে অনেক গন্ধ ছিল যেটা মিতু সহ্য হচ্ছিল না। রাসেল ওর বাসা থেকে অনেকটা আগেই নামে, কেননা মিতু জানি ওদের বাসা না দেখতে পায়। রাসেল বাসায় চলে আসে। আজকে আর খাবারের জন্য যায় না, কারণ জানেনি কিছু নেই, তাই প্রতিদিনের মতো কাজ করতে শুরু করে। বাবা রাসেল, তুই কলেজ থেকে কখন আসলি? আর মনে হয় তোর কপালে আরো বেশি কষ্ট আসতে চলেছে। কেন মা, কি হয়েছে? তোর বড় ভাই তো বিদেশে ঘুরতে গেছে, কিছুদিন পরে নাকি চলে আসবে। তাহলে তোর কষ্ট একটু বেশি হবে না বল? এইসব নিয়ে আমি ভাবি না মা, আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোকে অনেক বড় করে। রাসেলের মা চোখে জল মুছে সেখান থেকে চলে যায়। রাসেল আবারও কাজ করতে শুরু করে। এইভাবেই চলে যায় অনেকগুলো দিন। এখন রাসেলের উপর আরও বেশি অত্যাচার হয়। এদিকে মিতু ধীরে ধীরে রাসেলের প্রেমে অন্ধ হয়ে গেছে। রাসেলও মনে মনে মিতুকে অনেক ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। অজানা ভয়, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। একদিন মিতু ভেবেই নে রাসেলকে তার মনের কথা বলবে, যেই ভাবা সেই কাজ। পরের দিন মিতু রাসেলকে একটা পার্কে আসতে বলে। রাসেল বিকেলে সেই পার্কে এসে দেখে একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। রাসেল যাওয়ার সাথে সাথেই মিতু হাঁটু গেড়ে মাটিতে বসে রাসেলকে প্রপোজ করে। যেই দিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকেই তোমাকে একটু একটু করে মনের ঘরে জায়গা দিয়েছি। তুমি কি দিবে সেই অধিকার, যার ফলে আমি তোমাকে সারা জীবন আমার ভালোবাসায় বেঁধে রাখতে পারবো? হবে কি আমার মনের রাজ্যের রাজা? আই লাভ ইউ জানু। রাসেল কি বলবে ভেবে পায় না। এত খুশি রাসেল কখনো হয়নি। রাসেল কিছু বলছে না দেখে মিতু উঠে চলে যেতে নিলেই রাসেল মিতুর হাত ধরে ফেলে। এই, আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই তোমার কাছে আমি থেকে কি করব বলো? আমি আবার অন্যদের মতো না যে ভালোবাসা নিয়ে ভাড়াবাড়ি করব। আরে পাগলি, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। যদি তুমি ভুল বোঝো তার জন্য। সত্যি বলছো? সত্যি। আই লাভ ইউ টু কলিজা। রাসেল হাত বাড়িয়ে উপরের কথাটা বলে। মিতু দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। অনেকটা সময় পরে ছেড়ে দেয়। এই, লজ্জার সময় মাথা খেয়েছো নাকি? এই পাবলিক প্লেসে কিস করতেছো? খুশিতে ভুলেই গিয়েছি এটা একটা পাবলিক প্লেস। রাসেল আর মিতু খুশি মনে অনেকটা সময় বাইরে কাটে। বিকেলে যার যার বাসায় ফিরে যায়। রাসেল বাসাতে গিয়ে সব কাজ করে রুমে এসে বই নিয়ে পড়তে থাকে, আর মিতু সাথে SMS এ কথা বলতে থাকে। ওই, আমার না এভাবে শুকনা কথা বলতে ভালো লাগছে না। তোমার সাথে তাজা কথা বলতে মন চাচ্ছে, মানে টেক্সট না করে ফোনে কথা বলি। এখন ভুলেও কথা বলা যাবে না, কেউ দেখে ফেললে আমার 12টা বাজাবে, তখন আর কিছুই করার থাকবে না। তুমি এতটা ভয় পাচ্ছ কি কারণে সেটাই তো বুঝছি না। ছেলে হয়ে এত ভয় কেন পাও? একটা বার যদি আমার পজিশনে নিজেকে দাঁড় করাতে, তাহলে ওই প্রশ্নটা আমাকে না করে নিজেই উত্তর খুঁজে নিতে। জানি তোমার সাথে কথায় বলা পারবো না। এখন আমাকে একটা শুকনা আদর দাও বাবু। আমার বাবুনিটা। আমার বাবুটা। আচ্ছা, তুমি পড়া শেষ করে খাবার খেয়ে নিও, আমি বরং পেটটাকে শান্তি দিয়ে আসি। আচ্ছা মহারানী, যাও, আমার খাবার সহ খেয়ে নিও, কেমন? এইভাবে অনেকটা সময় কথা বলে রাসেল নিচে এসে দেখে সবাই খেয়ে চলে গেছে। ওর জন্য কিছুই রাখেনি, তাই গিয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। কিছু রাত পরে ফোনের শব্দে ঠাস ঠাস করে ঘুমটা ভেঙে যায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মিতুর কল, তাই দেরি না করে রিসিভ করে। আমার বাবুটা কি করে গো? ঘুমপড়িকে জোরে ধরে ঘুমাই। আমার বাবুটা, তুমি কি করো? কি বললি? তোর সাহস তো কম না? তুই আমাকে না জানিয়ে তোরে ঘুমপড়িকে জড়িয়ে ধরে ঘুমাস? তোর তো হচ্ছে। এই রে, পাগলি তো খেপেছে। ওই আসলে তুমি বুঝতে পারো না আমি কি বলেছি।
আমি কিছু বুঝতে চাই না, তুই থাক তোর ঘুম পরীকে নিয়ে, আমি গেলাম। এই আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? কিন্তু কে শোনে কার কথা? মিতু তো তখনই বলে ফোন কেটে সুইচ অফ করে রাখছে। রাসেল অনেকবার কল দিলে শুধু বন্ধ বলে। এই মেয়েটা একটুও বোঝে না। আমি একটু মজা করতে গিয়ে এই বাসটা খেলাম, তোর কিছুই ভালো লাগে না। সকালে রাসেল ওর ভাইয়ের রুমে কফি নিয়ে গেলেই ঘটে আর এক ঘটনা, যেটা রাসেল কখনো কল্পনাও ভাবেনি। রাসেল কফি নিয়ে গেলেই ওর ভাই রাসেলের হাতের আঙুল গরম কফির মাঝে ডুবে দেয়। রাসেলের চোখে পানি চলে আসে। ভাইয়া এটা কেন করলে? আমি তো কোনো ভুল করিনি। ভুল করিস নাই মানে কি? তোর সাহস কি করে হয় এত সকালে আমার ঘুম ভাঙানোর? সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি, এরকম ভুল আর হবে না। যা আমার সামনে থেকে ফোট এখন, তোর ওই মুখ দেখলেই আমার শরীর জ্বলে। রাসেল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই অন্যায়, অত্যাচার, মান অভিমানের মধ্যে দিয়েই পার হয়ে যায় 2টি বছর। রাসেল পরীক্ষা দিয়েছে, আজকে তার রেজাল্ট বের হবে, তাই বাড়ির সব কাজ করে কলেজে চলে আসে রেজাল্ট দেখার জন্য। মিতু, তোর বয়ফ্রেন্ডকে বল না আমাদের কিছু খাওয়াতে, আমাদের খুব শখ তোর বয়ফ্রেন্ডের টাকায় কিছু খাবো, কলেজ লাইফও তো শেষ। তোদের এই শখ মাটি চাপা দিয়ে রাখ, কারণ রাসেল পারবে না, ওর কাছে কখনো আমি টাকা দেখিনি। তাই কি হয়েছে? চল না আমরা আজকে একটা রেস্টুরেন্টে যাই, আমরাই টাকা দিব না হয়। সেটা করা যায়। আচ্ছা, রাসেল আসলে তাহলেই যাবনি। কিছু সময় পরে রাসেল আসলেই মিতুর সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। রাসেলের মনে কোনো চিন্তা হচ্ছে না, কারণ ও জানে সব বিল মিতুই দেয়। কিন্তু ও তো আর জানে না ওর জন্য সামনে কি অপেক্ষা করতেছে। সবাই যার যার ইচ্ছে মতো খাবার খেয়ে নেয়। মিতু, ভাইয়া এখানে থাক, তুই আমার সাথে আয়, একটু উঠিয়ে আনি, এখানে তো আর টাকা তোলার ব্যবস্থা নেই। আচ্ছা চল রাসেল, তুমি থাকো, আমি গিয়ে একটু টাকা উঠিয়ে আনি। আচ্ছা তাড়াতাড়ি আসিও, আমার আবার রেজাল্ট জানতে হবে। আচ্ছা তাড়াতাড়ি আসিও, আবার রেজাল্ট জানতে হবে আমার। ঠিক আছে। বলি ওরা বাইরে চলে আসে, কিন্তু মিথু লক্ষ্য করে মিম কোনো টাকার তোলার জন্য যাচ্ছে না, কলেজের দিকেই যাচ্ছে। কি রে মিম, তুই কলেজে কেন যাচ্ছিস? তো কোথায় যাব? তোর ওই ফকির বয়ফ্রেন্ডের কাছে? তোর রুচি বলতে কিছুই কি নাই? যে ছেলে তোকে নিয়ে রেস্টুরেন্টে যেতে পারে না আর তুই তার সাথে প্রেম করস? তুই বলতে পারবি ও কখনো তোকে কিছু দিয়েছে? আর আমাকে দেখ, আমার বয়ফ্রেন্ড কত কি দিয়েছে। মিতু মিমের কথা শুনে একটু একটু বুঝতে পারে আসলেই তো মিম ঠিকই বলেছে। ও তো ওর থেকে ভালো ছেলেকেই জীবনসঙ্গী হিসাবে পেতে পারে। এইদিকে অনেক সময় পার হয়ে গেলেও মিতু না আসাতে রাসেলের অনেকটাই ভয় হতে থাকে। এক পর্যায়ে রেস্টুরেন্টের লোক এসে অনেক বকাঝকা করে বিল এসেছে 2000 টাকা। তাকে এখন কাজ করে পরিশোধ করতে হবে। রাসেল কাজ করতে থাকে, এদিকে রেজাল্ট পাবলিশড হয়, কিন্তু রাসেল দেখতে পারে না। মিতু, এবারও তুই প্রথম হবি, আমার কথা মিলিয়ে নিস। আগে চল তো দেখে আসি কি করেছিস, বিরিয়ানি পাকিয়েছিস নাকি খিচুড়ি? মিম আর মিতু হাসতে হাসতে রেজাল্ট দেখতে চলে যায়। রেজাল্ট দেখে তো মিতু অবাক, কেননা এই প্রথমবার মিতু প্রথম থেকে দিতে হয়েছে। রাসেল তাহলে প্রথম হয়েছে, রাসেল অনেকটাই খুশি হবে রে। চল না এই খুশির খবরটা ওকে জানিয়ে দেই। না, দরকার নেই, তুই ওই ফকিরকে ভুলে যা, ওর থেকে কখনো তুই কোনো সুখ পাবি না রে। এইভাবে মিম একটু একটু করে কান পড়া দিতে থাকে। এক পর্যায়ে মিতু ভেবেই নেয় রাসেলকে সে ভুলে যাবে। এদিকে রাসেল কাজ শেষ করে রাতে বাড়িতে চলে আসে। রেজাল্ট দেখাও হয়নি, বাড়িতে এসেই দেখতে পায় ওর জন্য বিপদ অপেক্ষা করতেছে, কেননা রাহাত পরীক্ষায় পাশ করতে পারেনি। তোর পরীক্ষার রেজাল্ট কি সেটা বল। রাহাত পাশ করে নাই, এখন তুই পাশ করলে তোর খবর আছে। আমি তো রেজাল্ট দেখিনি বাবা। তোর রোল নাম্বার বল। রাসেল ওর রোল নাম্বারটা দিয়ে দেয়। ওর বাবা যে রেজাল্ট দেখেই ওকে মারতে থাকে। হায় রে বাবা, এক ছেলে পরীক্ষায় আন্ডা পেয়েছে বলে আর এক ছেলে পরীক্ষায় টপার হয়েছে, আর তাকেই মারতেছে। আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর কোনো জায়গা নেই আমার বাড়িতে। রাসেল কিছু না বলে ওর মায়ের পায়ে সালাম করে কিছু কাপড় নিয়ে চলে আসে। মিতুকে ফোন দেয়, কিন্তু মিতু ফোন ধরে না। অনেক বাদ দেবার পরে রাত নিয়ে ফোনটা রিসিভ করে।
কি রে, এইভাবে কল দিয়ে বিরক্ত করছিস কেন? রাসেল তো মিতুর কথা শুনে মনে হয় আসমান থেকে পড়লো। বলে কি এই মেয়ে? এই তুমি এইসব কি বলতেছো? ঠিকই বলেছি, আমাকে আর কখনো ফোন দিবি না। সামান্য রেস্টুরেন্টে বিল দেওয়ার ক্ষমতা নেই, আর আইছে আমার সাথে প্রেম করতে। হ্যাঁ। মিতু, তুমি এইসব কি বলতেছো? তুমি তো আমার সব জেনেই ভালোবেসেছো, তাহলে এখন এইসব কেন বলতেছো? আমি ভুল করেছি তোর মতো ফকিরকে ভালোবেসে, তাই তো কষ্টের আগেই নিজেকে তোর থেকে দূরে সরিয়ে নিলাম। ও, আজ ঠিকই মনে করে দিলে। ভালোবাসা মন দেখে নয়, বরং টাকা দেখেই হয়। তোর সাথে আমার 3 বছরের রিলেশন, কখনো আমাকে একটা চকলেট পর্যন্ত গিফট করেছিস? কখনো রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিস? আমি হয়তো তোমাকে কিছু দিতে পারিনি টাকার কেনা, তবে তোমাকে সব সময় অনেক দামি বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। রেস্টুরেন্টে হয়তো যাওয়ার ক্ষমতা আমার নেই। আচ্ছা, তুমি সরাসরি বলো এখন কি করতে চাও? তুই বুঝবি না, তোর মতো ফকিরের সাথে আমার কোনোভাবেই যায় না। এখানেই ব্রেকআপ। ব্রেকআপ শব্দটা শুনে রাসেল যেন থমকে যায়, চোখের জলে বুক ভেসে যায়। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, আর সেও দৌড়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জোর করে সব হলেও কখনো ভালোবাসা হয় না। আমি অনেক বিপদের মাঝেই আছি। তোমার একটু সাহস আমাকে বাঁচতে উৎসাহিত করতো, সেটা আজ থেকে হারিয়ে গেল। পারলে ক্ষমা করে দিও। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। যেখানে নিজের পরিবারের কাছেই আমি বোঝা, সেখানে তুমি তো অন্যের মেয়ে। রাসেল উপরের কথাটা বলেই কলটা কেটে দিয়ে অজানা গন্তব্যের দিকে ছুটতে থাকে। এইদিকে মৃত রাসেলের বলা শেষ কথাটা বারবার ভাবতে থাকে, কিন্তু কোনো মানে বুঝতে পারে না। রাসেল মোবাইল থেকে সিমটা খুলে ফেলে দেয়, কেননা সিমটা থাকলে হয়তো বারবার মৃতর কথা ভীষণ মনে করাবে। ফোন দিতে রাসেল হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসে একটা বাসে উঠে চলতে শুরু করে। জানে না সে কোথায় যাচ্ছে। সাথে আছে শুধু পুরাতন কিছু কাপড়, সাথে মায়ের দেওয়া 500 টাকা। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে রাসেলের, তবুও কেউ দেখার নেই। এইদিকে মৃত ভাবছে, আমি কাজটা ঠিক করলাম তো, নাকি ভুল করলাম? না, আমি ঠিকই করেছি। ওর সাথে থেকে আমি কখনোই সুখ পাবো না। রাসেল বাসের জ্বালানায় হেলান দিয়ে আর মনে ভেবেই যাচ্ছে কোথায় যাবে সে। এসব ভাবতে ভাবতে বাস এসে একটা জায়গায় থামে। রাসেল নেমে দেখে একটা সাইনবোর্ডে লেখা ঢাকা। তার মানে এইটাই যান্ত্রিক শহর ঢাকা। রাসেল বাস থেকে নামে, আবার হাঁটতে থাকে, কিন্তু কোথায় যাবে ভেবে পায় না। এইদিকে দিন শেষ হয়ে রাতের অন্ধকার নেমে আসে। রাসেল পরের কাহিনী বলতে যাবে, তখনই বাইরে থেকে খবর আসে আর একজন লোক অসুস্থ হয়ে গেছে। রুহি, বাকি কাহিনী পরে শুনতে পারবে, এখন গিয়ে লোকটাকে দেখো। জি স্যার, যাচ্ছি। রুহির সাথে মিতুও চলে আসে। মিতু আর বাকি কাহিনী শুনতে পারে না। মিতু গিয়ে লোকটাকে দেখে বুঝতে পারে তেমন কিছুই হয়নি, শুধু একটু টেনশন বেশি করার কারণে এমনটা হয়ে গেছে। ম্যাডাম কিছুই বলবেন না, আপনাকে একটা স্যালাইন পানিতে মিশিয়ে খাইয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। এর অতিরিক্ত চিন্তা হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আমি কি আপনার স্যারের কাছে যেতে পারি? না ম্যাডাম, আপনি যেতে পারবেন না। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো মনের মানুষ, কিন্তু আপনি স্যারের মতন একজন ভালো মনের মানুষকে কষ্ট দিয়েছেন, যেটা আমি মানতেই পারছি না। আমি তো এটা বন্ধুদের চাপে পড়ে করেছি। আমি যে অমন করেছি সেটা পরে আমাকে অনেক ভাবিয়ে তোলে। আমি কি কম কষ্ট পেয়েছি বলেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক হ্যাপি একজন মানুষ। আর স্যারকে দেখেন কেমন হয়ে গেছে। জানেন, রাসেল স্যার দুজন মানুষের ছবি সবসময় সাথে রাখে। সময় পেলেই ছবিটা দেখে আর কান্না করে। অনেক জিজ্ঞেস করেছি, শুধু বলতো এই দুইটা মানুষ আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল। ওই মানুষ দুইটার মধ্যে একজন হলেন আপনি, আর একজন মনে হয় স্যারের মা। আমি সেই দিনের পর রাসেলকে অনেক মিস করতে থাকি। রাসেল কোথায় থাকে সেটাও জানি না। অনেক কষ্টে রাসেলের বাসায় গিয়ে জানতে পারি রাসেলকে সেই দিনে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি যেন সেই দিনই অনেকটাই ভেঙে পড়েছিলাম। অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ও, এখন আর ওইসব বলে লাভ নেই ম্যাডাম। আমরা আর কিছু সময় হয়তো এই পৃথিবীর আলো দেখতে পারবো। এতে আমার কোনো আফসোস নেই। আমি এতেই খুশি যে মৃত্যুর দরজায় এসে হলেও প্রিয় মানুষটার মুখটা দেখতে পেয়েছি। রুহি সেখান থেকে চলে যায়, কেননা মৃতর কথা ওর ভালো লাগছিল না।
ও যতই আমাকে ইগনোর করুক না কেন, আমি ওকে আমার করেই ছাড়বো, আমার ভালোবাসা দিয়ে। শুধুমাত্র ওকে পাওয়ার জন্য আজও পথ চেয়ে বসে আছি। স্যার আবার বলতে শুরু করেন, খুব শুনতে ইচ্ছা করতেছে। ঢাকা যাওয়ার পর আপনার সাথে ঠিক কি ঘটেছিল? বলবো। আচ্ছা ডাক্তার মিতু কোথায় গেল? স্যার উনি কেবিনে আছেন, এখানে আসতে চাইছিল। আমি অনেকগুলো কথা শুনে আসছি, একটা মেয়ে এমনটা কিভাবে করতে পারে। আমি ওকে কখনো দোষারোপ করি না, কারণ যেখানে আমার পরিবারের লোকেরা আমাকে বোঝে নাই, সেখানে ও তো ছিল অন্যের মেয়ে। সেটা হয়তো ঠিক, তবে এটা করা তার উচিত হয়নি। তার তো উচিত ছিল আপনার দূর সময়ের আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট দেওয়া। আসলে বোঝেন স্যার, টাকার কাছে হেরে যায় হাজারো ভালোবাসা। আমার তখন টাকা ছিল না দেখে ভালোবাসা ছেড়ে চলে গেছিল। আজ টাকা পয়সা নাম সব আছে, নেই শুধু সেই ভালোবাসা। স্যার এখনই কি মিতু ম্যামকে আগের মতো ভালোবাসেন? হয়তো বাসি, আবার হয়তো বাসি না, তবে এই মন থেকে ওকে কখনো সরাতে পারবো না। লোকে বলে না, জীবনের প্রথম প্রেম খুব কষ্ট দেয়, তাকে ভোলা বড়ই কঠিন। স্যার একদম সঠিক কথা বলেছেন। আপনি তো বিয়ে করেন নাই এখনো, কিন্তু সেও কি আপনার পথ চেয়ে বসে আছে? কি বলো, সে কেন আমার পথ চেয়ে বসে থাকবে? সেই তো আমার টাকা ছিল না বলে আমাকে ছুঁড়ে ফেলে দিছিল। এখন হয়তো সে অন্যের ঘরের ঘরও নেই। স্যার আমার মনে হয় মিতু ম্যাডাম এখনো বিয়ে করেনি, কারণ আমি তার চোখে জল দেখেছি, যেটা আপন কাউকে ফিরে পেলেই আসে। আচ্ছা সেটা ওর ইচ্ছা, সেটা আমি আর ভাবতে চাই না। তবে ওর থেকে আমার অনেক কিছুই জানার আছে। কি জানবেন স্যার? ও কি আমাকে কখনো খুঁজেছে, নাকি সব সময় ফকির ভেবেই উড়িয়ে দিয়েছে? স্যার ম্যাডাম আমাকে বলেছে আপনি বাড়ি থেকে চলে গেছেন সেটা সে জানতো না। আপনাকে তাড়িয়ে দেওয়ার পর খুব মিস করতে থাকে, কিন্তু আপনার বাড়ির ঠিকানা তো জানে না, তাই খবরও নিতে পারে না। আগেই বলেছেন সিম নষ্ট করেছেন। অনেক কষ্ট করে আপনার বাড়ির ঠিকানা নিয়ে নাকি সেখানে গিয়ে জানতে পারে আপনি সেদিন বাড়ি থেকে চলে গেছেন। সে নাকি আপনাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। ও তাহলে এত কিছু হয়েছে আমি আসার পরে? বাবারে বাবা। স্যার এখন বাকি কাহিনীটুকু বলেন না প্লিজ, আমার যে আর তর্স হয়েছে না। বলতেছি, তাহলে মন দিয়ে শুনতে থাকো কেমন? স্যার আপনি বলেন, আমরা মনোযোগ দিয়েই শুনবো। সেদিন বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে এসে বসতেই চোখে হাজারো ঘুম এসে ভর করে। এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। রাসেল ঘুমিয়ে আছে, গভীর ঘুমে, চোখে হাজার রাতের ঘুম, তেমনি পেটে ক্ষুধার হাহাকার। রাসেলের ঘুম ভাঙলেই দেখতে পায় চারপাশ অন্ধকারে আচ্ছন্ন, নিজের সামনেই কিছু দেখা যাচ্ছে না। রাসেল একটু ভয় ভয় লাগছে, কেননা এত অন্ধকার রাত তার উপরে একা। সব ভয়কে বাম পকেটে রেখে আল্লাহ আকবার বলে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জামায়। গাছের নিচেই কাটিয়ে দেয় আজকে রাত। সকালে লোকের কোলাহলে ঘুম ভাঙে রাসেলের। ঘুম থেকে উঠে সেখান থেকে চলে যায়। ফুটপাতে থাকা টিউবওয়েল থেকে পানি নিয়ে মুখ ধুয়ে নেয়, আবার একটু খেয়েও নেয়, পেটকে সান্ত্বনা দেয়। পাশের দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেয়ে নেয়, হয়তো একটু হলেও ক্ষুধা কমেছে। হে আল্লাহ, তোমার দুনিয়ার কষ্ট দেবার জন্য কি শুধু বেছে বেছে আমাকেই পেলে বলো? আর আমাকে যখন দুঃখ দেবেই, তাহলে সহ্য করার ক্ষমতা কেন দেওনি? আর সহ্য করতে পারছি না যে আমি। সেই ছোট্ট থেকেই কষ্ট আমার সঙ্গী হয়েছে, আমাকে ছেড়ে যাবে নাম পর্যন্তও নেয় না। রাসেল এসব ভাবছে আর আনমনা হয়ে রাস্তা দিয়ে হেঁটেই চলেছে। সামনে পেছনে কি আছে সেই দিকে কোনো খেয়ালে নেই। হঠাৎ সামনে থেকে আসা একটা গাড়ি রাসেলকে নিমেষেই পিষে দেয়। রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়ে রাসেলের রক্তমাখা নিথর দেহটি। হয়তো রাসেলের কষ্টের খাতা এখানেই শেষ হলো। স্যার এত বড় অ্যাক্সিডেন্ট হবার পরেও আপনি বেঁচে ফিরলেন কিভাবে? আমার তো কথাটা শুনেই গা শিরশির করে উঠছে। আমি ভেবেছিলাম আমার কষ্ট মনে হয় ওখানেই শেষ হয়ে গেল, কিন্তু না, শেষ হয়নি। কেননা কষ্ট যে আমাকে তার দিকেই টানছিল, আর এই নিষ্ঠ পৃথিবীর মায়া আমাকে ছাড়ছিল না। স্যার তারপর কি হলো সেটা আগে বলেন না। শোনো বলছি। গাড়ির সাথে বাড়ি খেয়ে আমি রাস্তার সাইডে এসে পড়ি। শরীর থেকে রক্তের জন্য বন্যা বয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে আসে, আমি কিছু দেখতে পারছিলাম না। শেষে শুধু একটাই শব্দ আমার কানে এসেছিল, মা, এই অভাগাকে ক্ষমা করে দিও। এদিকে রাসেলকে যেই গাড়ি ধাক্কা দেয়, সেই গাড়ির মালিক তাড়াতাড়ি গাড়ি সাইড করে রাসেলের কাছে আসে। চেক করে দেখে এখনও জ্ঞান আছে, তবু প্রচুর রক্ত বেরোচ্ছে। জলদি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা রাসেলকে চিকিৎসা করতে থাকে। 2 দিন পরে রাসেলের জ্ঞান ফিরে আসে।
রাসেলের জ্ঞান ফিরে আসতেই দেখতে পায় একটা লোক ওর পাশে বসে আছে, কিন্তু রাসেল তাকে চেনে না বা আগেও কখনো দেখেনি। আঙ্কেল, আমি এখানে কিভাবে আসলাম? আর আপনিই বা কে? আমার তো মনে হচ্ছে এর আগে আপনাকে আমি কখনো দেখিনি। বাবা, এত উত্তেজিত হইও না। আমার গাড়ির সাথে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, আজকে 2 দিন পর তোমার গান ফিরে আসলো। তাই তো বলি, আমার এমন থাকার কথা সম্মানীয় ফেরেশতা মুনকার নাকিবের সামনে, কিন্তু আমি এই 4 দেওয়ালে বন্দি হাসপাতালে কেন? বাবা, কি যে বলো না। আচ্ছা, তোমার নাম কি? আর তোমার পরিবারের কারোর নাম্বার দাও, আমি তাদের খবর দেই। রাসেল রফিক সাহেবের কথাগুলো শুনে অনেকটাই ভেঙে পড়ে, কেননা পরিবারের কথা কি বলবে সে। আঙ্কেল, আমার নাম রাসেল, কিন্তু আমার পরিবারের কেউ আমার সাথে থাকে না। সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। ও আচ্ছা, মন খারাপ করিও না। এই দুনিয়ার যার কেউ নেই তার আল্লাহ আছে, বুঝলে? তাই নিজেকে কখনো একা ভেবো না। সেই আশা নিয়েই তো আজও এই দুঃখের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। না হলে সেই কবেই পাড়ি জমাতাম ভিসা ছাড়াই দূর আকাশে। তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুলিয়ে গেছি যে তোমার পেট বলতে কিছু আছে, আর তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আমার ক্ষুধা নেই। এমনিতেই মনে হয় না আপনি আমার জন্য কম কিছু করেছেন। আমার জন্য আপনি যথেষ্ট করেছেন, যা নিজের পরিবারের লোকেরাও কখনো করতো না। সেটা বললে তো হবে না বাবা, তুমি থাকো, আমি ড্রাইভারকে দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করি। রফিক সাহেব খাবারের ব্যবস্থা করতে চলে যান, আর এইদিকে রাসেল ভাবতে থাকে। কেন আমাকে বাঁচালে এই কষ্টের থেকে? মুক্তি পেতে গিয়েও ভাবা হলো না। চলেন একটু রফিক সাহেবের পরিচয় জেনে আসি। রফিক সাহেব হলেন দেশের নামকরা ব্যবসায়ী ও একজন অফিসার, মানে মাস্টার অফ জুনিয়র ওয়ারেন্ট অফিসার। তার নামটাও যেমন বড়, মনটাও তেমন আকাশ সমান উদার। একটু পরেই রফিক সাহেব চলে আসে খাবার নিয়ে। রাসেল খাবার খায় আর রফিক সাহেবও খায়, কেননা সেও এই 2 দিন রাসেলকে একা রেখে কোথাও যায়নি। দেখতে দেখতে পার হয়ে যায় 3 দিন। এখন রাসেল সম্পূর্ণ সুস্থ। রাসেল, চলো, হাসপাতাল থেকে তোমাকে ডিসচার্জ করেছে। রফিক সাহেবের কথা শুনে রাসেলের হাসি খুশি মুখটা মলিন হয়ে যায়, কেননা তার যাওয়ার কোনো জায়গায় নেই। সেটা কিভাবে বলবে? আঙ্কেল, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। এখানে কিভাবে যে মানুষ থাকে সেটা আল্লাহই ভালো জানে। হে আল্লাহ, তুমি সকল অসুস্থ মানুষদের সুস্থতা দান করে দাও। তা বাবা, এখন তুমি কোথায় যাবে সেটা কি ভেবেছো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তবে হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আরে, আমি আছি না, আমি থাকতে তোমার কিসের চিন্তা? চলো আমার সাথে, আর আমার আজকে একটা মিটিং আছে, চলো। রাসেল আর কিছু না বলে রফিক সাহেবের সাথে যেতে থাকে। অনেকটা সময় পরে রাসেল খেয়াল করে যে তার যেখানে এসেছে সেখানে বিমান বাহিনীর লোক নেওয়ার জন্য পরীক্ষা দেওয়া হয়। আঙ্কেল, আমরা এখানে আসলাম কেন? আমি হলাম বিমান বাহিনীর মাস্টার অফ সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আমি এখানে না আসলে কি হবে নাকি বলো? ও, বুঝলাম। আমার খুব শখ ছিল আমিও একদিন বিমান সদস্য হব, কিন্তু আল্লাহ সেই ইচ্ছা পূরণ করবে না। কি বলো তুমি? লেখাপড়া কতটুকু করেছো সেটা আগে বলো। এইবার ইন্টারমিডিয়েট পাস করেছি, সব পরীক্ষাতেই কলেজ টপার। কি বলো? তাহলে আমাকে আগে বললেই তোমার আবেদনটা করে আসতে পারতাম। আঙ্কেল, আমি বাড়িতে থাকতে আবেদন করছিলাম। সব কাগজপত্র আমার ব্যাগের মধ্যেই আছে। আচ্ছা, তোমার কাগজপত্রগুলো দাও তো, আমি একটু দেখি। রাসেল সব কাগজ বের করে দেয় আর রফিক সাহেব দেখে ওইখানে একজনকে সব চেক করে দেখতে বলে। যখন চেক করে দেখে সব ঠিক আছে। রাসেল, তোমার চিন্তার কোনো কারণ নেই। মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আমি থাকতে সেখানে কিসের চিন্তা? আঙ্কেল, আমি চাই চাকরিটা আমার যোগ্যতা অনুসারেই হোক, তবে আপনি আমার পাশে থাকলে আমি সব বাধাই পেরিয়ে যাব ইনশাআল্লাহ। তুমি অবশ্যই পারবে, কেননা তোমার মাঝে আছে ইচ্ছা শক্তি, আছে নিজের উপর আত্মবিশ্বাস। রাসেল রফিক সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে পরীক্ষা দিতে চলে যায়। রাসেল পরীক্ষায় সর্বপ্রথম স্থান অর্জন করে। দেখতে দেখতে রাসেলের সর্ব কাজ শেষ হয়ে যায়। রাসেল প্রথম হয়ে বিমান বাহিনীর পাইলট হিসেবে সিলেক্ট হয়। রাসেল, তুমি তো পুরোই কামাল করেছ, প্রথমবারেই পাইলট। আঙ্কেল, আপনার সাপোর্ট আর আমার মায়ের দোয়া আছে বলেই হয়তো আজ আমি বিমান বাহিনীর পাইলট হতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন।
দোয়া তোমার জন্য সব সময় আছে আর থাকবে। তোমাকে ট্রেডিং করার জন্য বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার কথা শুনেই রাসেলের মন খারাপ হয়ে যায়। সেটা রফিক সাহেব লক্ষ্য করেন। রাসেল, তোমার মন খারাপ হলো কেন? আঙ্কেল, আপনাকে রেখে আমি বাইরে কি থাকতে পারবো, এটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। আরে মাত্র তো কিছু সময়, আর পরেই তো আবার চলে আসবে। এত চিন্তা করি না তো। এইভাবে রাসেল অনেক কথাবার্তা বলে বাইরে দেশে চলে যায়। সেখানে ট্রেডিং শেষ করে দেশে চলে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছো? তোমাকে অনেক মিস করেছি, যেটা বলে বোঝাতে পারবো না। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমি মনে হয় তোমাকে কম মিস করেছি। আমিও যে তোমাকে সব সময় অনেক মিস করেছি। না, সেটা তো হতেই পারে না। তুমি আমাকে অনেক মিস করেছো সেটা আমি জানি, কারণ তোমার কাছ থেকে আমি বাবার আদর পেয়েছি, যেটা কোনোদিন জন্মদাতা পিতার কাছেও পাইনি। রাসেল কথাটা বলে চোখের কোণে জমে থাকা পানি মুছে ফেলে। রফিক সাহেবের চোখেও পানি। রাসেল, কাঁদিস না। তোর কান্না আমি সহ্য করতে পারি না। চল আগে ফ্রেশ হয়ে খেয়ে নেবি। অনেকটাই ক্লান্ত তুই এখন। তাড়াতাড়ি চলো, আসলেই আমি অনেকটাই ক্লান্ত। দুজনেই চলে যায় রুমে। রাসেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রফিক সাহেবের সাথে খাবার খেয়ে নেয়। দেখতে দেখতে চলে যায় আজকের দিনটি। সকালে রাসেল আর রফিক সাহেব একসঙ্গে এয়ারপোস্টে আসে, কেননা রাসেলকে আজকে বিমান নিয়ে অস্ট্রেলিয়া যেতে হবে। রাসেল, সাবধানে যাস। আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে ভুলিস না কিন্তু। যদিও জানি তোর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। দোয়া করো আমি যেন সফল হতে পারি। তোর সাথে আমার দোয়া সব সময় আছে, এটা নতুন করে বলতে হবে না, গাদা। রাসেল রফিক সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে বিমানে উঠে পড়ে। সব কিছু চেক করে বিমানের সদস্যদের সাথে পরিচিত হয়। নির্দিষ্ট সময়ে বিমান নিয়ে উড়ে দেয় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়া এসে পৌঁছে যায়। এভাবেই রাসেল আকাশপথে এই দেশ থেকে ওই দেশ ঘুরতে থাকে। দেখতে দেখতে পার হয়ে যায় 4 বছর। এখন রাসেল অনেক ধনী, টাকা পয়সার কোনো কমতি নেই। বাবা রাসেল, আমি তো আর 1 বছর পর রিটার্ন নেব চাকরি থেকে। তোকে কতবার বলে বললাম আমার বাসায় গিয়ে একটু আমার পরিবারের সাথে পরিচয় হয়ে আসিস, কিন্তু তুই তো বিজি মানুষ, সময়ই পাস না। এটা তোমার দোষ, কেননা সময় পাব না জেনেও তুমি আমাকে এমন চাকরিতে ঢোকলাই কেন? এখন সব দোষ আমার, তাই না? তোর তো কত স্বপ্ন ছিল, আমি শুধু সেটা পূরণ করতে সাহায্য করেছি। আচ্ছা যাও, তোমার বাসায় যাব কোনো একদিন। স্যার, আপনার জন্য অপেক্ষা করা ছাড়া কি আর কোনো উপায় আছে? চলো ঘুমিয়ে পড়ি, রাত অনেক হয়েছে। তুমিও তো আবার না ঘুমালে দুর্বল হয়ে পড়ো। ঠিক বলছিস, আমার ছোট মেয়েও ঠিক এমন কথাই বলে, ঠিক তোর মতো। তোমার তো 2টা মেয়ে, আমি জানি সেটা, তাই না? আমার 2 মেয়ে। বড়টা এবছরে বিয়ে হয়েছে। তুই তো যেতে পারিসনি ট্রেডিং এর জন্য, চীনে গিয়েছিলি। আর আমার ছোট মেয়ে ডাক্তারি পড়েছে, এবার বের হবে ডাক্তার হয়ে। ও আচ্ছা আঙ্কেল, তাহলে তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিও, তাহলে সারা জীবন তোমার গলায় ঝুলে থাকবো। আমি তো সেটা তোকে 1000 বারের বেশি বলেছি, কিন্তু তুই তো রাজি হস না। তবে আমার মেয়ে কিন্তু একদম পরীর মতো সুন্দরী, যেই দেখে সেই ক্রাশ খায়। আমি খাবো না, কারণ আমি পেতনি দেখে ক্রাশ খাই, ময়দা সুন্দরীদের দেখে ক্রাশ খাই না। চুপ থাক, আমার মেয়ে এমনিতেই সুন্দরী, ওকে ময়দা মাখতে হয় না। হইছে, আর বলতে হবে না। আমার গলায় মেয়েকে ঝুলে দেবার ধান্দা সব, তাই না? হ, আমার মেয়ে তো আমার কাছে বেশি হয়েছে, যে তোর মতো বাদরের গলায় ঝুলিয়ে দিমু। ভেবে দেখো, এত সুন্দর, টাকা পয়সা, নাম কামানো ওয়ালা জামাই হাতছাড়া করিও না। এই বক বক বাদ দিয়ে ঘুমাতো, আমার আবার কালকে বাসায় যেতে হবে। বড় মেয়ের জামাই নাকি কি দরকারে আসবে। ও তাহলে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি শ্বশুর মশাই। শুভরাত্রি জামাই বাবাজি। দুজনেই হাসতে হাসতে 2 রুমে চলে যায়। রাসেল কিন্তু জানে না রফিক সাহেবের বাসা কোথায়, কেননা রাসেল কখনো শুনেই নেই, আর রফিক সাহেব তো একবারই বলেনি। সকালে আজানের শব্দে রাসেলের ঘুম ভাঙলেই রাসেল উঠে রফিক সাহেবকে নিয়ে নামাজ পড়তে মসজিদে চলে যায়। নামাজ পড়ে বাসায় চলে আসে। সকালে নাস্তা করে রফিক সাহেব গাড়ি নিয়ে বাসায় চলে আসে, আর রাসেল অফিসে চলে যায়। এভাবেই চলতে থাকে রাসেলের জীবন। অনেক তো অতীত শুনলেন, এখন বর্তমানে ফেরা যাক, কেননা অতীতের খাতায় কিছুই লেখা নেই। স্যার, আপনার জীবন কাহিনী শুনে নিজের অজান্তেই কেন জানি
চোখের জল এসে গেছে। স্যার, আপনার জীবনটা অনেক কষ্টের মাঝেই পার হয়েছে, কিন্তু আফসোস স্যার, জীবনের মানেটা এই আকাশেই শেষ করতে হবে। আরে এইসব কেন বলতেছো? আল্লাহ আমাদের কিছুই হতে দেবে না, বুঝলে? আমাদের যেটুকুতে আছে সেটা দিয়ে আর একটু চলতে পারবো। তবে এয়ারপোর্টের সাথে তো কোনো যোগাযোগ করতেই পারতেছি না। রুহি, তুমি গিয়ে প্যাসেঞ্জারদের খাবার ব্যবস্থা করো, আর স্পেশালি ডাক্তার ম্যাডামকে ভালো কিছুই দিও। ঠিক আছে স্যার, আর স্পেশাল না দিয়ে কি পারা যায়? হাজার হলো ডক্টর ম্যাডাম আমাদের সম্মানীয় ভাবি বলে কথা। এই কি বলো এসব? আর রাফি, তুমি চেষ্টা করে দেখো কোনোভাবে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যায় কিনা। জি স্যার, আমি সেটাই করতেছি। রাফি চেষ্টা করতে থাকে। এইদিকে রুহি গিয়ে সবাইকে খাবার দেয়। সবার পরে মিতুকে খাবার দিতে আসে। ম্যাডাম, এই নিন আপনার খাবার। আচ্ছা, আপনার স্যার খেয়েছে তো? সেটা তো আপনার জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। চুপচাপ খেয়ে মৃত্যুর সময় গুনতে থাকেন, কেমন? সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই। ভুল করেছি, তার কিসেরও তো দিতেই হবে। এটাই নিয়তির লিখন। বুঝতে পেরেছেন তাহলে। তবে এই বোঝাটা যদি তখন বুঝতেন, তাহলে হয়তো নিয়তি আপনার সাথে এমনটা নাও করতো। সেটা ঠিক বলেছেন। আচ্ছা, আপনার স্যার এই অবস্থায় কি করে আসলো? আল্লাহর অসীম মেহেরবানি আর নিজের অদম্য ইচ্ছে শক্তির বলে সে আজ এত বড় হতে পেরেছে। বলেই রুহি সেখান থেকে চলে যায়। এইদিকে রাফি কোনোভাবেই এয়ারপোর্টের সাথে যোগাযোগ করতে পারছিল না। স্যার, এত সময় তাও দেখতে পারলাম আমরা উপরের দিকে না নিচের দিকে নাকি সোজা যাচ্ছি, কিন্তু সেটাও গেল। এখন কিভাবে বুঝতে পারবো? এই রে, কাম তো তাহলেই হলোই। এখন উপায়? ওটা না বুঝতে পারলে তো বিপদ শীঘ্রই এসে যাবে। স্যার, এখন উপায় সেটা বের করেন। আমার এই ছোটো মাথায় কিছুই ঢুকছে না। রাসেল কিছু বলতে যাবে, এমন সময় পিছন থেকে রুহি বলে ওঠে, কার মাথায় কি ঢুকছে না শুনি? আর বলিও না, এমনিতেই বিপদ, তার উপর আরও বিপদ। রুহি, তাড়াতাড়ি গিয়ে একটা পানির বোতল নিয়ে আসো তো। স্যার, পানি খাবেন নাকি? না রে গাধা, পানি দিয়ে দেখবো আমরা কিভাবে যাচ্ছি, নিচে নাকি উপরে। স্যার, দুঃখের সাথে বলতে হচ্ছে এখন প্লেনে তেলের সাথে সাথে পানিও শেষ হয়ে গেছে, এক ফোঁটা পানিও নেই। কি বলো এইসব? এখন তাহলে কি হবে? এই একটা উপায় তো ছিল। হ্যাঁ, এখন তাহলে কি হবে? এই থামো তো। রুহি, তুমি গিয়ে ডাক্তার ম্যাডামের থেকে পানি নিয়ে আসো, ওনার কাছে পানি থাকবেই। কি বলেন? ওনার কাছে কিভাবে পানি থাকবে বলেন? আরে ওনাকে আমি ভালোভাবেই চিনি, উনি সবসময় ব্যাগে একটা পানির বোতল রাখে। রুহি আর কিছু না বলে সোজা মিতুর কাছে চলে আসে। কি ব্যাপার ম্যাডাম, আমার কাছে কোনো দরকার নাকি? আপনার কাছে যে পানির বোতল আছে সেটা তাড়াতাড়ি দিন। আমার কাছে পানির বোতল আছে সেটা আপনি কিভাবে জানেন? আমার এত ভাবার সময় নেই। রাসেল স্যার বলেছে আপনার কাছে পানি আছে, এখন দিন তো। মিতু ব্যাগ থেকে পানির বোতল দিয়ে দেয়। রুহি জলদি নিয়ে রাসেলকে দেয়। এই নিন স্যার। রাসেল পানির বোতলটা নিয়ে একটা জায়গায় রেখে দেয়, যেটার মাধ্যমে বুঝতে পারে বিমানটি কোন অবস্থানে আছে। এইদিকে রফিক সাহেব বসে বসে খবরের চ্যানেল দেখতেছিল। হঠাৎ সামনে আসে ওই চ্যানেল যেখানে বারবার দেখাচ্ছে বিমানের সেই ঘটনা। রফিক সাহেবের চিন্তা না হলেও তার মায়ের ঠিকই চিন্তা হচ্ছে। এই যে মায়েশার বাবা, তুমি কি দেখছো? আজকে নাকি একটা বিমান দুর্ঘটনার কবলে পড়ছে। আমি এইমাত্র খবরে দেখলাম। তা নিয়ে তো এত চিন্তার কি আছে? চিন্তা নেই মানেটা কি? আরে ওই বিমানে যে সে পাইলট না, বুঝলে? মানে কি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলবে তো নাকি? আরে এই বিমানে যে পাইলট আছে না, সে অনেক দক্ষ একজন পাইলট। ও কিছুতেই ক্ষতি হোক সেটা মেনে নিবে না। আল্লাহর রহমতে দেখবে ও ঠিক বিমানকে ঠিকভাবে নিয়ে আসবে। তোমার কথাই যেন সত্যি হয়। ওই বিমানে মৃত্যু আছে, আল্লাহই ভালো জানে কি হয়। চিন্তা করে শরীরটা খারাপ করিয়ে নাও তো। যাও গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। রফিক সাহেবের কথা মতো সাথী বেগম কফি বানাতে চলে যায়। এদিকে রাসেল চিন্তায় বিভোর, কি করবে। এতগুলো লোকের প্রাণ এখন তার হাতে। হে আল্লাহ, একটা কিছু উপায় বের করে দিন, এতগুলো মানুষের বাঁচা মরার প্রশ্ন। এইসব ভাবতেই হঠাৎ রাসেল একটা সিগন্যাল পেয়ে যায়, যেটার মাধ্যমে বুঝতে পারবে তারা এখন কোথায় আছে। রাসেল সেটা দিয়ে দেখতে পায় ওরা বাংলাদেশের উপরে আছে এখন। রাফি, আমাদের ল্যান্ডিং করার ব্যবস্থা করতে হবে, না হলে আর উপরে থাকা যাবে না। স্যার, এয়ারপোর্টের সাথে কন্ট্রাক্ট না হলে ল্যান্ডিং কিভাবে করবেন? যদি অন্য কোনো প্লেন এখন ল্যান্ডিং বা টেক অফের জন্য থাকে, তাহলে তো সোজা উপরেই চলে যেতে হবে বিনা টিকিটে।
কিছু করার নেই, যা হবার হবে। আগে আমার কাজ করতে দাও। রুহিকে বলো সকল প্যাসেঞ্জারকে বলতে যেন শক্ত করে সিট বেল্ট পরে নেয় আর সব সময় সামনের দিকে কিছু ধরে রাখে। রাসেলের কথা মতো রুহি সবাইকে সেই কথা বলে দেয়। এদিকে সবাই যার যার ধর্মের ভাষায় তার রবকে অনুসরণ করতেছে। রাসেল পানির বোতলের মাধ্যমে দেখতে থাকে বিমান নিচের দিকে যাচ্ছে। এয়ারপোর্টের এখন একটা বিমান টেক অফের জন্য রেডি হচ্ছে। সিঙ্গাপুর বোরিংয়ের 007 এয়ারপোর্টের সিগন্যাল আছে। কোনো রকম কন্ট্রাক্ট ছাড়াই একটা বিমান ল্যান্ডিং করেছে, তাও আবার অতি নিকটে। থামাতে পারবে না, টেক অফ না পারবে ল্যান্ডিং। দুটি প্ল্যানের মাঝে দূরত্ব বেশি না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এয়ারপোর্টের সব মানুষ বাইরে আছে, ফায়ার সার্ভিসের সবাই রেডি থাকে। আর রাসেল ধীরে ধীরে গতি কমাতে শুরু করে। কথায় আছে না, যখন বিপদ দেখা দেয় তখন চারপাশ থেকে বিপদের দেখা মেলে। এখন ঠিক সেটাই হলো। গতি কমানোর সাথে সাথে বিমানের যে ইঞ্জিনটা চলছিল, মানে ভালো ছিল, সেটাও বন্ধ হয়ে যায়। রাফি, এখন আর কাউকে বাঁচাতে পারলাম না। এখন সব উপরওয়ালার হাতে। তিনি চাইলেই এখন এই বিপদ থেকে বেরিয়ে আসা সম্ভব, না হলে নয়। স্যার, যদি সমুদ্রের মাঝে বিমানটাকে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো সামনে টেক অফের জন্য রেডি হওয়া বিমানের মানুষগুলোর কোনো ক্ষতি হতো না। এখন আর সেটাও সম্ভব না। এখন আমাদের তো গতি কমতে শুরু করেছে। সামনের প্লেনের পাইলট যদি অতি দ্রুত গতি বাড়াতে পারে তাহলে হয়তো বাঁচা সম্ভব, না হলে বিমানের সাথে দেহ যাবে মাটিতে আর রুহু যাবে আল্লাহর আরশে। রাসেল চোখ বন্ধ করে গিয়ার অফ করে চাকা নামিয়ে দেয়। সবার মতোই আতঙ্ক, কি হবে আল্লাহ ভালো জানে। কিন্তু কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সেটাই হলো। রাসেল বিমানকে মাটিতে স্পর্শ করানোর সাথে সাথেই সামনের বিমান উপরে উঠতে শুরু করে। এটার কারণেই দুইটা প্লেনের টক্কর লাগলো না। রাসেল প্লেনকে ধীরে ধীরে সাইড করে নেয়। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। সবাই মুখেই দুশ্চিন্তার সাপ সরে খুশির রেখা ফুটে ওঠে। স্যার, এই মিরাকেল ছাড়া হয়তো কিছুই না। দুইটা ইঞ্জিন বন্ধ হওয়া সত্ত্বেও আপনি বিমানকে ল্যান্ডিং করিয়েছেন, তাও আবার কোনো দুর্ঘটনা ছাড়াই। আল্লাহ চাইনি তোমরা বিয়ের আনন্দে উপভোগ করার আগেই তার কাছে চলে যাও, বুঝলে? স্যার, আপনি না কেমন মানুষ বুঝি না, এত কষ্টের মাঝেও হাসেন। এই হাসিটাই তো আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গী। যাই হোক, দেখো সব প্যাসেঞ্জার ঠিক আছে কিনা। যারা আহত তাদের জলদি চিকিৎসার ব্যবস্থা করো। স্যার, এইসব তো কখন হয়েছে, এখন আমাদের নামতে হবে। চলো নামা যাক। রাসেল আর রাফি প্লেনের দরজায় এসে দেখে সামনে লোকজন ভর্তি। সাংবাদিক তো হবাব নেই। স্যার, দেখেছেন, আপনি সিনেমার নায়কদের থেকে কোনো অংশে কম না। কত জনতা আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। আরে ওরা তোমাকে দেখছে, তুমি দেখো তোমাকেই ছবি তুলতেছে। রাফি তাকিয়ে দেখে যে ও রাসেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে, সেজন্যই সবাই ওর ছবি তুলতেছে। সবাই রাসেলের সাথে এই ঘটনা নিয়ে কথা বলে। এয়ারপোর্টে সবাই রাসেলের প্রশংসা করতে থাকে। এদিকে রাসেলের ছবি খবরের লাইভে দেখাচ্ছে। টিভির সামনে বসে টিভি দেখছিলেন রাসেলের মা। অনেক বছর পরে রাসেলের ছবি দেখে নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিল না, আর তাই রাসেলের বাবাকে ডাকে। এই রাসেলের বাবা, এই দেখো আমাদের রাসেলকে দেখাচ্ছে। রাসেলকে তুমি কোথায় দেখলে? রাসেলের বাবা সেখানে আস্তে আস্তে উপরের কথাগুলো বলে। টিভি চোখে আসতেই তিনিও যেন অবাক হয়ে যায়। দেখেছো আমাদের রাসেল, সবাই কত প্রশংসা করতেছে। ওর জন্য নাকি অনেক মানুষের প্রাণ বেঁচেছে। রাসেলের মা, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমাদের রাসেল এত বড় পাইলট, যাকে কিনা সব সময় অবহেলার চোখেই রেখেছি। রাসেলের মা কিছু বলতে যাবে তখনই সেখানে চলে আসে রাহাতের বউ, মানে রাসেলের ভাবি সুমি। এ কি তাহলে আমার সেই হারিয়ে যাওয়া দেবর রাসেল? হরে মা, এই অভাগাটাই তো সেই হারিয়ে যাওয়া, মানে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া রাসেল। বাপরে বাপ, আমার দেবর এত বড় পাইলট আর আমরা জানি না সেটা। এইদিকে রাসেল এয়ারপোর্টের ভিতর চলে আসে। মিতু অনেক চেষ্টা করেছে ওর সাথে কথা বলার, কিন্তু কাছে যেতেই পারেনি। কি করে পারবে এত লোকের ভিড়ে? হায় রে, যেই মানুষটাকে দিনের পর দিন অপমান করেছি, আজ সেই মানুষটার সাথে কথা বলতে পারছি না। কতটা দূরত্ব মাঝখানে। সেই জন্য লোকে বলে
থাকতে কাছে মূল্য দিতে শেখো, না হলে পরে আফসোস করবে। মৃদু সব ভাবছে আর সামনের দিকে হেঁটে চলেছে। ঠিক তখনই সামনে থাকা একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা আর কেউ না, ওর বান্ধবী মিম। কিরে মিতু, কেমন আছিস? আর তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ভালো আছি, চিন্তিত হইব না কেন? তা তুই এখানে কেন এসেছিস শুনি? আমার ভাই আর হবু ভাবি এই বিমানের পাইলট ও সেবিকা, তাই তাদের সাথে দেখা করতে আসলাম। ও, তুই জানিস এই দেশের নামকরা পাইলট কে? শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। তুই কি পারবি তার সাথে দেখা করতে? সেই সৌভাগ্য আমার নেই রে, কেননা সেই পাইলট হলেন রাসেল, যাকে আমি প্রতিনিয়ত অবহেলা করে গেছি। মৃদুর কথা শুনে মিম যেন এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। কি বলিস? ওই খ্যাত এত বড় মাপের মানুষ কিভাবে হলো? এই জন্যই তো লোকে বলে কাউকে ছোট করে দেখতে নেই। কার মাঝে কোন প্রতিভা লুকিয়ে থাকে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মিতু, আমাকে ক্ষমা করে দিস। সেদিন যদি আমি তোকে অমন বুদ্ধি না দিতাম তাহলে এমনটা হতো না। তুই কি ওকে দেখেছিস? কিন্তু মনের ভুলে আমার সাথে একটা কথাও তো দূরে থাক, আমার দিকে একবার ফিরে তাকায়নি পর্যন্ত। মন খারাপ করিস না, দেখবি তোর ভালোবাসা যদি সত্যি হয় আল্লাহ তাআলা রাসেলকে তোর গলাতেই ঝুলিয়ে দিবে। আল্লাহ তোমার কথা যেন কবুল করে, আমিন। মিতু সেখান থেকে চলে আসে বাড়িতে। এদিকে রাসেল সকল কাজ শেষ করে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে সেই একটা ঘুম দেয়, কেননা রাসেল আজ অনেক ক্লান্ত। তার আজকে কত বছর পরে সেই চিরচেনা মুখটা দেখল। রাসেলের ঘুম ভাঙে বিকেলে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাসেল হালকা একটু নাস্তা করে বসে বসে অফিসারের কাজ করছিল। তখনই রফিক সাহেবের কল আসে। রাসেল ফোনের স্ক্রিনে তাকিয়ে তাড়াতাড়ি রিসিভ করে। আসসালামু আলাইকুম শ্বশুরব্বা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম জামাই বাবাজি, আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস? আছি ভালোই, হয়তো তোমার মেয়ের টানাই ফিরে এসেছি, না হলে তো উপরের টিকিট কনফার্ম হয়েই গেছিল। আমার মেয়ের টানে কিভাবে হবে? কেননা আমার মেয়ে তো তোর টানে মরতে বসেছিল। মানে কিন্তু বুঝলাম না। আমার মেয়েও ওই বিমানে ছিল, বুঝলি? তা বাবা, তুই তো এখন সেই বড় স্টার হয়ে গেছিস। টিভি অন করলে রাসেল আর রাসেল। দেখতে হবে না মেয়ের জামাইটা আবার কার? আর সাংবাদিকরা তো কোনো খবর পায় না, তাই একটা নিউজ পাইছে, এটা দিয়ে অনেকদিন লেখালেখি করে কর্ম করতে পারবে। হয়েছে, আর বলতে হবে না। এখন তাহলে রেস্ট নে, পরে কথা হবে। ঠিক আছে শ্বশুর আব্বা, খোদা হাফেজ। খোদা হাফেজ জামাই বাবাজি। জামাই বাবাজি কথাটা শুনি রফিক সাহেবের স্ত্রী এগিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি জামাই বাবাজি কাকে বলতেছো শুনি? ও, তুমি শুনেছ? আসলে তোমাকে যার কথা আমি বলছি ও আমাকে শ্বশুর আব্বা বলে, আর আমি ওকে জামাই বাবাজি বলে রাখি। তুমি যে কি না কিছুই বুঝি না, এমনি একজনকে মেয়ের জামাই বলো? তা তোমার আদরের ডাক্তার ম্যাডাম কোথায়? ঘুমিয়ে আছে, আসার পর থেকে দেখলাম মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বললো না। এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেরিয়ে আসলো, সেটা নিয়ে হয়তো একটু মন খারাপ। ঠিক হয়ে যাবে নি। সেটা হতে পারে। আচ্ছা, রাহাত যে বললো তোমাকে ওই কোম্পানির মালিকের সাথে কথা বলে প্রজেক্টটা পাইয়ে দিতে, সেটা কি করলো? আমি তো চেষ্টা করছি। এখন তো একটু সময় দিতে হবে নাকি? সময় নাও, পরে দেখবে করতে না পারলে রাহাত রাগ করে বসে থাকবে, তখন বুঝবে। সাথী বেগম উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর আপনারা তো জানেন না, সাথী বেগম যেই কোম্পানির কথা বলল সেটা রাসেলের কোম্পানি, যেটার কথা রফিক সাহেবও জানে না। এখন তো বুঝতে পারছেন নাকি কোনো ভেজাল এখনও রয়েই গেছে। রাসেলের অফিসের কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। আর একটা ফাইল আছে, যেই ফাইলটা খুলে তাকাতেই অবাক, কেননা ওই ফাইলটা ছিল ওর ভাইয়ের রাহাতের, মানে ওদের কোম্পানির। যে ছেলেকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর সেই ছেলের কাছেই কাজ পেতে চায়। রাত ভাই আসো, খেলা এবার হবে। অনেক জ্বালিয়েছো আমাকে, এখন তো শুধু হিসাব ফিরিয়ে দেবার পালা। এইসব ভাবতে ভাবতে কাজ শেষ করে রাসেল রাতের খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। এইদিকে মৃত্যুর যে কিছুতেই ঘুম আসছে না। চোখ বুঝলেই শুধু রাসেলের চাঁদ মুখটা সামনে ভেসে উঠছে। ইস, ওর নাম্বারটা যদি নিতাম কোনোভাবে, তাহলে হয়তো ওর কণ্ঠটা শুনে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু নাম্বারটাই তো নিইনি। কি করি এখন? দূর,
ভালো লাগে না। মিতু এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে সেটার খেয়ালই নেই। সকালে রাসেলের ঘুম ভাঙে ফজরের আজানের মিষ্টি শব্দে। রাসেল উঠে গিয়ে নামাজ পড়ে একটু জগিং করে বাসায় আসতে নিলেই পিছন থেকে রাফি ডাক দেয়। শুভ সকাল, কেমন আছেন স্যার? শুভ সকাল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। রাফির সাথে অনেকটা সময় কথা বলে রাসেল বাসায় চলে আসে। সকালে নাস্তা করে রাফিকে সাথে নিয়ে একটু শপিং করতে বের হয়। রাফির বাইকে করেই যাচ্ছে দুজন। দেখতে দেখতে ওরা শপিং মলে চলে আসে। স্যার আপনি হঠাৎ শপিং মলে আসলেন যে? ভাবির জন্য কিছু কিনতে হবে নাকি? দেখো রাফি, একদম মস্করা করবে না। নিজের গার্লফ্রেন্ড আছে বলে বাহাদুরি করতেছো? ঠিকই তো, রুহি যখন পকেট ফাঁকা করে তখন মন উদাস করে রাখো। স্যার এইটা ঠিকই বলেছেন, ভাগ্যগুণে একটা গার্লফ্রেন্ড পাইছি মাইরি। সুযোগ পেলেই আমার পকেট খালি করতে এক পাও পিছুপা হয় না। রাফির কথা শুনে রাসেল তো হো হো করে হেসে ওঠে। কি বলো এইসব? রুহির নামে এসব বলা, তাই না? ওকে বললে কি হবে জানো? এই ধরেন মাছ যেমন পাটায় পিষে ভর্তা করে, আমাকে ঠিক তেমনই ভর্তা বানাবে, এর থেকে বেশি কিছু করবে না। আরে যেটা বললে সেটা করার পরে তো আমার মনে হয় না আর কিছু করার বাকি থাকে। এভাবেই কথা বলতে বলতে রাসেল ও রাফি শপিং মলের ভিতরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয় ও রাফিকেও কিছু কিনে দেয়। স্যার এইসবের কি দরকার ছিল? আরে বেটা নাও না, স্যার গিফট করেছে বলে কথা। এমন ভাগ্য কয়জনের হয় বলো? স্যার, আল্লাহ কপাল গুণে আপনার মতো এত ভালো মনের একটা মানুষের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে, তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। এখন চলো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপর বাসার দিকে যাওয়া যাক। স্যার চলেন তাহলে, আপনার মুখের উপর কথা বলার সামর্থ্য আমার নেই। ওরা একটা রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টে ঢুকতে যাবে এমন সময় দেখতে পায় রেস্টুরেন্টের ওয়েটার একটা বাচ্চা মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, এমনকি মারছে পর্যন্ত। আরও মারার জন্য তারা করলে মেয়েটির দৌড়ে রাসেলের কাছে আসে আর কেঁদে কেঁদে বলতে থাকে, ভাইয়া আমাকে ওই লোকটার হাত থেকে প্লিজ বাঁচান। এই এমন করতেছো কেন? ওই লোকটা তোমাকে এভাবে মারছেই বা কেন? ভাইয়া আমি আজ 2 দিন ধরে কিছু খাই না। আমার না খুব পিৎজা খেতে মন চায়, কিন্তু খেতে পারি না। তাই এখানে এসে প্রতিদিন ওই পিৎজা দেখে মনটাকে শান্তি দিই। বাচ্চা মেয়ের মুখে 2 দিন ধরে না খেয়ে থাকার কথা শুনে রাসেল যেন হতভম্ব হয়ে পড়ে। এইটুকু একটা মেয়ে 2 দিন ধরে না খেয়ে আছে, এটা ভাবা যায়? কি তুমি না খেয়ে থাকো? তোমার বাড়িতে কেউ খাইতে দেয় না? আর তোমার তো স্কুলে পড়াশোনা করার সময় এখন। ভাইয়া আমার বাবা নেই, আমরা খুবই গরিব। বস্তির একটা কুড়ে ঘরে থাকি। মা অন্যের বাড়িতে কাজ করত, কিন্তু অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আজকে 10 দিন হলো। রাসেল মেঘলার কথা শুনে রাসেলের অনেকটাই কষ্ট হয়। রাসেল সামনেই ওয়েটার মেঘলাকে চলে যেতে বলে, কিন্তু রাসেল বানা করাতে আর কিছু বলে না। রাসেল আগে মেঘলার জন্য ওয়েটারকে দিয়ে পিৎজা ও বিরিয়ানি এনে সামনে রাখে। মেঘলা তো দেখিয়ে অবাক। আচ্ছা তোমার নাম কি সেটা তো এখনো জানাই হলো না। আমার নাম মেঘলা মুনি, সবাই মেঘলা বলেই ডাকে বলে শুধু আমার মা ডাকে। কেননা সবাই তো আর নামের যে একটা সম্মান আছে সেটা গরিবদের সেটা দেয় না। মেঘলার এমন যুক্তি সম্পন্ন কথা শুনে সবাই যেন অবাক। এতটুকু একটা মেয়ে এত সুন্দর করে বুঝিয়ে কথা বলে। সেটা ঠিক বলেছো। আচ্ছা এত কথা না বলে আগে খেয়ে নাও, পরে সব শুনবো। ভাইয়া আমাকে এগুলোর থেকে কিছু বাড়িতে নিয়ে যেতে দিবেন? বাড়িতে নিয়ে যাবে কেন? এগুলো তো তোমাকে খাওয়ার জন্যই দিলাম। ভাইয়া আমি ছোট মানুষ, একটু খেলেই হবে, কিন্তু বাড়িতে নিয়ে গেলে আমার মাও খেয়ে অনেক খুশি হবে। উপস্থিত তো সবাই মেঘলার কথা শুনে অবাক হয়, কেননা এইটুকু মেয়ে নিজের কথা না ভেবে তার অসুস্থ মায়ের কথা ভাবছে। আমি আবার কিনে দেবো, তুমি নিয়ে যাবে। এখন এগুলো তুমি খাও। মেঘলা অনেকটাই খুশি হয়ে খাবারের প্লেট থেকে পিৎজা হাতে নিয়ে মুখে দিতে গিয়েও না দিয়ে রাসেলের মুখের সামনে ধরে। রাসেল মেঘলার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে মেঘলার হাত থেকে পিৎজার অংশটুকু খেয়ে নেয়। মেঘলাকে আঘাত করায় ওয়েটার এসে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নেয়, কেননা সে মেঘলার আচরণ দেখে বুঝতে পেরেছে সে অনেকটাই ভুল করেছে। মেঘলা খেয়ে নেয়। এইদিকে ওই রেস্টুরেন্টে উপস্থিত ছিল মিতু ওর বান্ধবীরা। মিতুর মনে রাসেলের জন্য ভালোবাসার শ্রদ্ধা যেন আরও 1000 গুণ বেড়ে যায়।
এই ব্যবহারটা দেখে। দেখেছিস, আমরা সামান্য টাকার মালিক হয়ে মানুষকে মানুষ মনে করি না। আর রাসেল দেশের টপ ধনীদের মধ্যে একজন হয়েও মনে নেই কোনো অহংকার। আমি এমন সুন্দর মনের মানুষটার সাথে এমনটা করেছি। মিতুর কথা শুনে ওর বান্ধবীরা সবাই অনেকটাই দুঃখ প্রকাশ করে, কেননা তারাও একসময় রাসেলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। রাসেল মেঘলাকে আরও অনেক কিছু কিনে দিয়ে ওকে সাথে নিয়ে মেঘলাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেয় আর বলে দেয় যখনই যা ইচ্ছা হয় ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে যাবে। স্যার, আমার খুব ইচ্ছা করতেছে আপনাকে স্যালুট করি। আরে মিয়া, স্যালুট তো করোই প্রতিদিন, তাহলে এখন আবার নতুন করে স্যালুট করবে কেন? আপনাকে আমি আজ নতুন রূপে জানলাম, যার মাঝে নেই কোনো অহংকার। রাসেল কিছু বলতে গিয়েও বলতে পারে না, কেননা তার আগে মিতু সেখানে চলে আসে আর বলে ওঠে, কেমন আছো তুমি? রাসেল অবাক হয়ে পিছনে তাকিয়ে মিতুকে দেখে ভেতরের মনটা খুশি হলেও বাইরের মনটা অনেক খারাপ হয়ে যায়। মলিন মুখটা নিয়েই বলে, আল্লাহর রহমতে ভালোই আছি। তা ডাক্তার ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি করে কি বলা যায় না বলো? আগে তো কখনো এভাবে কথা বলনি। আপনি হলেন একজন স্মরণীয় ডাক্তার, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। এইভাবে কেন বলতেছো? প্লিজ চলো না, সব ভুলে আগের মতো হয়ে যায়। এই মনটা যে সবসময় তোমাকেই চায়। রাসেল মিতুর কথা শুনে একটা হাসি দিয়ে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। মিতুর মনটা খারাপ হয়ে যায়। দুঃখ ভরা মনটা নিয়ে রাসেলের চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্যার, ম্যাডামকে এইভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? আপনি তাকে যে এখনও ভালোবাসেন সেটা বললেন না কেন? মনে রাখিও, একজনের উপরে থাকা অটুট বিশ্বাসটুকু একবার ভেঙে গেলে সেই বিশ্বাসটুকু আগের মতো আর ফিরে আসে না। আর কি হবে মিথ্যা মায়া বাড়িয়ে? স্যার, বিশ্বাস ফিরে আসে না ঠিকই, কিন্তু আবার তার উপর থেকে বিশ্বাস একেবারে চলে যেতেও যায় না। সেটা ঠিক বলেছো তুমি। আচ্ছা, এসব বাদ দিয়ে চলো। আর সবচেয়ে বড় কথা হলো, কারো প্রতি মিথ্যা মায়া না বাড়িয়ে মায়া কাটাতে শেখাটাই অতি উত্তম কাজ। এইভাবে আরও অনেক কথাবার্তার মাঝেই ওরা যার যার বাসায় চলে যায়। এইদিকে মিতু বাসায় এসে সোজা রুমে চলে যায়। কি ব্যাপার মিতুর আম্মু? মিতু মন খারাপ করে আছে কেন? ও তো এভাবে থাকে না কখনো। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। মিতু তো ভালোভাবেই বাইরে গেল আর মন খারাপ করে চলে আসলো। গিয়ে দেখো তো ব্যাপারটা কি। আমি বরং রাসেলের সাথে কথা বলে দেখি রাহাতের জন্য কি করা যায়। রাসেল কি করতে পারে? যা করার আপনাকেই করতে হবে। তুমি কি বলছো? একবার ভেবে দেখেছো যে ছেলে নিজেই একজন দেশের টপ ধনী মানে সফল ব্যবসায়ী, আর তুমি বলছো কি করতে পারে? কি বলো রাসেল, তোমার হাত ধরেই তো উপরে উঠে গেছে। আমি শুধু সাহায্য করেছি মাত্র, কিন্তু এ সততা ও পরিশ্রম করে এই পর্যন্ত এসে পৌঁছেছে। ও অনেক ভালো একটা ছেলে, জানো, আমাকে শ্বশুর আব্বা বলে ডাকে। এতটাই বন্ধু সুলভ ব্যবহার করে আমার সাথে। আরে বাহ, তোমাকে যখন শ্বশুর ডেকেই ফেলেছে তাহলে মিতুকে ওর সাথে বিয়ে দিয়ে আমাকে শাশুড়ি ডাকার অধিকার দিয়ে দাও। না গো, এটা ওকে আমি বলতে পারবো না। এটা কেমন দেখায় তাই না? ও মনে করবে আমি ওর টাকা পয়সা দেখে এসব বলতাছি। এই কথা তুমি ঠিক বলছো। দেখো কি হয়, আল্লাহ যদি আমাদের মিতুর কপালে ওর নাম লিখে রাখে তাহলে আমার মেয়ের জামাই হবে। তা ওকে আমার বাড়িতে কেন আনতেছো না সেটা বলো তো। কত করে বলে, কিন্তু ও আসে না। বলতে ওর সময় হয় না। তবে মৃত্যুর জন্মদিনে ওকে আসতে বলবো। সেটা ভালো হবে আমার মনে হয়। এত বড় মাপের মানুষ আমাদের বাড়িতে আসবেই বা কেন? ভুল বললে, ওর মনে কোনো অহংকার নেই, আছে মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা। এইভাবে আরও অনেক কথা বলে সাথী বেগম চলে যায় আর রফিক সাহেব রাসেলকে ফোন দেয়। এইদিকে রাসেল বসে বসে রাহাতের ফাইলটা দেখছিল। তখনই ওর পাশে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রফিক সাহেব ফোন করেছে, তাই কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তা জামাই বাবাজি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আর আপনার মেয়ের মনোজাতে আমি অনেক ভালোই আছি। বাবা, আমার মেয়ের মোনাজাত তুমি এসে গেছো। আচ্ছা যাই হোক, মূল কথায় আসা যাক। স্যার বলেন, কি বলতে চান? আর কে কোম্পানির মালিকের সাথে কথা বলে আমার মেয়ের জামের কন্ট্যাক্টটা পাইয়ে দিতে হবে। তোমার তো অনেক জানাশোনা লোক আছে, আমি জানি।
আপনার জন্য এটুকু করবো না, সেটা কিভাবে হতে পারে বলেন? আপনি আমার জন্য যা করেছেন সেটা আমি কোনোদিনও ভুলবো না। তা ভাইয়ের কোম্পানির নামটা বলেন। আমার মেয়ের জামাইয়ের নাম হলো রাহাত, আর কোম্পানির নাম হলো এটাই। রাসেল কোম্পানির নামটা শুনেই যেন আকাশ থেকে পড়ে। কখনো ভাবতেই পারেনি কথাটা শুনবে। কি বলেন এটা? রাসেল, তুমি যে অবাক হলে, কাহিনী তো বুঝলাম না। না এমনি। আর আপনি যখন বললেন তাহলে মনে করেন কন্ট্যাক্টটা সেই পাবে, আমি সব ব্যবস্থা করতেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। ধন্যবাদ দিয়ে এবার ছোট করে দিবেন না দয়া করে। আর যখন মেয়ের জামাই বলেই ডাকেন, তাহলে আমি তো আপনার ছেলের মতোই, তাই না? বাবা, আর শোনো, সামনের সপ্তাহে আমার মেয়ে ঋতুর জন্মদিন, তোমাকে আসতে হবে। না আসলে আমি তোমার সাথে কখনো কথাই বলবো না। আচ্ছা আসবো, আপনার কথা রাখবো না, এটা কি হয়? এইভাবে আরও অনেক কথা বলে রাসেল কলটা কেটে দিয়ে ভাবতে থাকে। বড় গলা করে তো বলেই দিলাম আমি সেখানে যাব। কিভাবে সেখানে আমার পরিবারের সবাই থাকবে? না, আমি যাব। অন্তত মাকে তো দেখতে পারবো, অনেক বছর হলো মায়ের চাক মুখটা দেখার নসিব হয় না। এইসব ভাবতে ভাবতেই রাসেল মোবাইলটা একটা কল আসে অপরিচিত নাম্বার থেকে। রাসেল রিসিভ করে। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কোনো কথাই বলছে না, চুপ করে আছে। রাসেল এক পর্যায়ে বিরক্ত হয়ে কল কাটতে যাবে তখনই আমি মিতু বলছি। মিতুর কণ্ঠ শুনে রাসেল অনেকটাই খুশি হয়, কেননা রাসেলের পুরো জীবনটা জুড়ে যে শুধু মিতুরই বসবাস। আপনি আমার নাম্বার পেলেন কোথায় শুনে? আমার জানুটা এত বড় মাপের মানুষ যে তার নাম্বার পেতে কোনো কষ্টই হয়নি। ও তাই নাকি? তা আমি এত বড় মাপের মানুষ কবে ছিলাম? না সেটা বলেন। আমি আগেও 5 ফুট 8 ইঞ্চি ছিলাম, আর এখনো সেটাই আছি। মা, আমি কি সেটা বলেছি নাকি? গাধা একটা। আমি তো ধনীদের কাতারে নাম কামাইছো সেটা বলেছি। ও আচ্ছা, বুঝলাম। আল্লাহ চেয়েছে হয়তো কারো অবহেলা যেন না পেতে হয়, তাই আজকে আমাকে তৈরি করছে। মিতু বুঝতে পারে রাসেল ওকে খোঁটা দিয়ে উপরের কথাটা বলল, কেননা অবহেলার ক্লাস তো আর কম নেয়নি রাসেলের। এইভাবে বলিও না দয়া করে, বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমার আবার বুকে পাথর দিয়ে বাধাই করা তো, তাই আর কেঁপে ওঠে না। হোক না সেটা বড় কোনো শক্তিশালী কষ্টের ভূমিকম্প। চিন্তা করো না জানো, আমি হামান ড্রিল মেশিন হয়ে তোমার বুকে জমে থাকা পাথরটাকে ভেঙে সুন্দর মনটাকে বের করে আনবো। চেষ্টা করে দেখেন, কেননা কবি বলেছেন, তোমরা চেষ্টা করতে থাকো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আই লাভ ইউ সোনা পাখি। এটার মানে আমার ডিকশনারিতে দেখায় না, তাই বুঝিও না। খুব ঘুম পাচ্ছে আমার, বাই। রাসেল মনে মনে উত্তর ঠিক দেয়, কিন্তু মিতুকে বুঝতে দেয় না, কেননা মিতুর একটু বোঝা দরকার। কাউকে অবহেলা করলে সেই মানুষটা বেঁচে থেকেও যেন চিন্তা মরা হয়ে যায়। এক্ষুনি ঘুমাবে? আমার তো ঘুম ধরছেই না, শুধু তোমার বুকে মাথা রাখতে বড্ড ইচ্ছে করছে। আমার বুকটা কোনো টাকা দিয়ে তৈরি না যে মাথা রাখতেই ঘুম চলে আসবে, বুঝতে পারলেন? তোমার বুকটা তো আমার ভালোবাসা দিয়ে তৈরি, তাই মাথা রাখতেই ঘুম চলে আসবে। ও তাই বুঝি? আচ্ছা, আপনার জন্য তো কত টাকাওয়ালা ছেলে আছে, তারাই প্রতিদিন শপিং করে দেবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, ঘুরবে, কিন্তু সেটা বাদ দিয়ে আমার পেছনে ঘোরেন কেন? আপনার সময় নষ্ট করতেছেন বলেন। কারণ আমি চাই না, সেই সব কিছুই চাই না। আমি শুধু চাই তোমার বুকে সারা জীবন মাথা রেখে কাটিয়ে দিতে। কি বলেন এইসব? আমার বুকে সারা জীবন মাথা রাখলে আমি কাজ করব কখন? কুত্তা বিলাই হনুমান, তোরে সামনে পেলে কি যে করতাম। রাসেল মিটমিট করে হাসতেছে মিতুর অগচরে, কেননা মিতুকে রাগাতে রাসেলের সেই ভালো লাগে। মাইয়া রেগে বোম হয়েছে। আচ্ছা ভালো থাকেন, শুভরাত্রি। আচ্ছা কলিজা, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বলিয়ে দিই। রাসেল মনে মনে কিছুটা বুকের বাম পাশে রেখে মিতুর কথার উত্তর না দিয়ে কল কেটে ঘুমের রাঁচে হারিয়ে যায়। সকালে উঠে নাস্তা করে রাহাতের ফাইলটা ওকে করে অফিসে পাঠিয়ে দেয়। এখন কাজটা না করলে হয়তো রফিক সাহেব অনেক কষ্ট পেতে পারত। সে রাসেলের জন্য অনেক করেছে, তাই রাসেল মনে করে তার জন্য এইটুকু করা উচিত। তাই অভিমানটাকে বাম পকেটে রেখে প্রজেক্টটা রাহাতের কোম্পানিকে দিয়ে দেয়। এদিকে রাহাতকে তার ম্যানেজার জানিয়ে দেয় যে ডিলটা তারা পেয়েছে। রাহাত তো অনেক খুশি। রাহাত ওর শ্বশুরকে কল দেয়। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তা বাবা, তুমি কেমন আছো?
আমি অনেক ভালো আছি, কেননা ওই কোম্পানির আমাদের একটা কাজ দিয়েছে। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাজটা পাইয়ে দেওয়ার জন্য। অভিনন্দন। ধন্যবাদ আমাকে না দিয়ে তাকে দেওয়া উচিত, যে এই কাজটা এনে দিতে সাহায্য করেছে। কে সে বাবা? আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেন, তাকে ধন্যবাদ জানাবো। আমার পরিচিত একজন, ওর নাম রাসেল। ও আচ্ছা, তাহলে ভালো থাকেন বাবা, রাখি। আর আমাদের বাসায় এসে আপনার মেয়েকে দেখে যান। ঠিক আছে বাবা, তুমি এসে ঘুরে যাইও। এদিকে রাহাত কিছু কথা বলে কল কেটে দেয়। আজকে ওর মনে যেন খুশি ধরছেই যাইছে না, কেননা এত বড় একটা কাজ অনায়াসে পেয়ে গেছে। দেখতে দেখতে পার হয়ে যায় 5 দিন। মিতু রাসেলকে ফোন দেয়। এখন রাসেল মিতুর সাথে রাগারাগি একটু কম করে, হয়তো মনটা গলতে শুরু করেছে। ওই, আগামীকাল আমার জন্মদিন, তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি আপনার জন্মদিনে কেন আসবো? কি হন আপনি আমার? কি হয় মানে? আমি তোর হবু বউ, বুঝলি? যদি না আসোস তাহলে তোরে যে কি করুম আল্লাহ জানে। এই যে আপনি ডাক্তার বলে আমাকে কিন্তু যা নয় তাই বলতে পারেন না। আর সব থেকে বড় কথা, কালকে আমার শ্বশুরের মেয়ের জন্মদিন, সেখানে আমাকে যেতে হবে। রাসেলের মুখে শ্বশুর কথা শুনে মিতুর চোখে যেন পানি চলে আসে। হাসি খুশি মুখটা নিমেষেই অন্ধকারে ছেয়ে যায়। তোমার শ্বশুরের মেয়ের জন্মদিন মানে কি? তুমি শুধু আমার, বুঝলে? তুমি আমার না হলে খুন করে ফেলবো, বলে দিলাম। প্রথমে তোমাকে খুন করে পরে হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে তোমার বুকের উপর লুটিয়ে পড়বো। আমার জীবন নামক খাঁচা থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার জন্য ছটফট করবে। মিতুর এমন কথা শুনে রাসেল অনেকটাই কষ্ট হয়, কেননা যতই মুখে ঘৃণা করুক না কেন, ভিতরে ভিতরে তো ঠিকই নিজের থেকে বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনলেই কারোই বা কষ্ট হবে না বলেন? এই পাগল হয়েছেন আপনি? আমাকে খুন করলে আমার হবু বউয়ের কি হবে? দেখ রাসেল, আর একবার যদি অনমের কথা বলেছিস তো আমি এক্ষুনি নিজেকে শেষ করে দিব। ও আচ্ছা, আপনার কাছে সুইসাইড করাটা তো কঠিন কিছু না, কেননা নিজেই ডাক্তার, সুস্থ হয়ে সময় লাগবে না। তাই দেখা যাবে। যদি কালকে তোমাকে আমি না পাই তাহলে মনে রেখো, কালকে আমার জীবনের শেষ দিন হবে। বাসার ঠিকানাটা দিয়ে যাইয়েন, আই ডাক্তার আর পুলিশ পাঠানোর ব্যবস্থা করবনি, কেমন? তোমার কাছে কি আমার কথা মজা মনে হয়? তুমি কি সত্যি বোঝো না তুমি আমার জীবনে কতটা অংশ জুড়ে বিরাজ করছো? না, বুঝি না, কারণ আমার বোঝার মতো মন নেই। যেটা ছিল সেটা আপনি অনেক বছর আগেই কষ্টের আঘাতে নষ্ট করে ফেলেছেন। হই, এমন করিও না। সত্যি আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ, জানো? সেদিন আমি অন্যের কথা বিশ্বাস করে তোমাকে দূরে ছুড়ে দিয়েছিলাম। তখন আমি বুঝিনি তুমি কি ছিলে আমার। কি করে বুঝতেন? কারণ তখন তো আমার টাকা ছিল না, এখন আমার সব আছে, তাই চলে আসার জন্য ছটফট করতেছেন। ভুল বললে তুমি। সবাই টাকা পয়সাকে ভালোবাসে না। আমাকে তোমার কিছু দিতে হবে না। তোমার বাড়ির কাজের লোকের জায়গাটা আমাকে দিও, বিনিময়ে তোমার বুকে ঘুমানোর অধিকার। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না। মিতু কথাগুলো রাসেলের মন ছুঁয়ে যায়। একটা মেয়ে সত্যি কতটা ভালোবাসলে এমন কথা বলতে পারে? লাভ নেই, কারণ এইসব ইমোশনালি কথা বলে আপনি আমার মন গলাতে পারবেন না, কারণ এই মনের উপরে সিমেন্টের মতো শক্ত কষ্টের স্তূপ পড়ে গেছে। সমস্যা নেই, আমি আছি সেই স্তম্ভকে সরিয়ে মনটাকে বের করে আনার জন্য। জানেন, সেদিন রেস্টুরেন্টে যখন আপনারা আমাকে ফাঁকি দিয়ে চলে এসেছিলেন, আমি খুব কেঁদেছিলাম। নিজের মনের মানুষটাও এমন করতে পারে ভেবে তারা আমাকে দিয়ে রাত পর্যন্ত কাজ করেছিল। সেদিন আমি আমার রেজাল্ট পর্যন্ত দেখার সুযোগ পাইনি। বাড়িতে আসার পর বাবা রেজাল্ট দেখে আমাকে মিষ্টি দেওয়ার পরিবর্তে মায়ের উপহার দিয়েছিল, কেননা আমি ভাইয়ার থেকে ভালো রেজাল্ট করেছিলাম। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। ভেবেছিলাম আমার পক্ষে কে না থাকলেও মার তুমি আমার পক্ষে হামেশাই থাকবে, কিন্তু আমি ভুলছিলাম। তুমি আমার সাথে থাকোনি, কেননা যার 10 টাকার বাদাম কিনে খাওয়ানোর ক্ষমতা ছিল না, তুমি তার সাথে কিভাবেই বা থাকতে? মিতু রাসেলের কথাগুলো নীরব হয়ে শুনতে থাকে আর চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তুমি যা বলবে আমি সেটাই শুনবো। তুমি যেভাবে বলবে আমি ঠিক সেইভাবেই চলবো। তোমার কথার একটু অবাধ্য হব না। পারবেন আমার সেই হারানো দিনগুলোকে সেই ভালোবাসায় ভরে দিতে?
পারবেন সে হাসি খুশি মাখা মুখটা দেখার মুহূর্তটাকে ফিরিয়ে দিতে? কেননা তোমার জন্য আমার বুকে গভীর ভালোবাসার কমতি নেই, বরং আগের থেকে 1000 গুণ বেশি আছে। আর তুমি আমার মুখের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকো, কিছু বলবো না। রাসেল কি বলবে ভেবে পায় না। মৃদু কথাগুলো যে রাসেলের মনে ঠিকই জায়গা করে নেয়। কম দর তাড়ানোর চেষ্টা করলো না, কিন্তু মৃদুকে কোনোভাবেই তাড়াতে পারেনি। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা। আমি আমার স্যারের মেয়েকে বিয়ে করব, কেননা সে আমার জন্য অনেক করছে। তুমি কি সতীনকে মেনে নিতে পারবে? কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নেব। কেননা আমি জানি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। আমি না হয় ওই মেয়ের সাথে তোমাকে ভাগাভাগি করে নিব, তবুও তো তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিটের শব্দ শুনতে পাবো। রাসেল মৃদুর কথা শুনে অবাক হয়ে যায়। কেন রাসেল ভেবেছিল মৃদু সতীনের কথা শুনে রেগে দূরে চলে যাবে, কারণ কোনো মেয়েই চায় না তার স্বামীর ভাগ অন্য কারোর সাথে শেয়ার করতে। কালকে তুমি আসবে তো বলো? চেষ্টা করে দেখবো আসার জন্য, তবে না পারলে আমার কিছু করার নেই। তুমি আসতে চাইছো তাতেই আমি অনেক খুশি। লাভ ইউ কলিজা। লাভ ইউ টু কলিজা। এইভাবে আরও অনেকটা সময় কথা বলে রাসেল ফোন কেটে দেয়। আজকে রাসেলের অনেক ভালো লাগছে, মিতুকে আবার ফিরে পেয়েছে। আপন করে না নিয়েই বানি কি করতো বলেন? দেখেনি তো কত কাহিনী করলো দৌড়ে সরিয়ে দেবার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। কেননা সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। রাসেল শপিং মল থেকে মিতুর জন্য সামান্য একটা নীল শাড়ি ও সিটি গোল্ডের নেকলেস কিনে নেয়। কেননা রাসেল দেখতে চায় মিতু সত্যি টাকা পয়সাকে ভালোবাসে নাকি ওর সুন্দর মনটাকে। রাসেল একটা মাধ্যম দিয়ে মিতুর জন্য পাঠিয়ে দেয়। এদিকে ওর স্যারের মেয়ের জন্য হীরের তৈরি একটা নেকলেস ও আরও কিছু আকর্ষণীয় জিনিস কিনে সবাই চলে আসে। রাতে রাসেল শুয়ে আছে, মিতুর কল দেয়। বলো। আমার বাবুটা কি করে গো? তোমার বাবু ঘুম পড়িকে কাছে ডাকছে, কিন্তু আসতেছে না। কি? আমি থাকতে ঘুম পড়িকে কেন ডাকবে? হায় রে, বলে কি? তোমার সাথে ঘুম পড়ির কি সম্পর্ক? যাই হোক, বাদ দাও। আর অনেক অনেক ধন্যবাদ, তোমার উপহারগুলো আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি তোমার পছন্দ হয়েছে নাকি আমার মন রাখতে মিথ্যা বলতেছো? না, সত্যি আমার অনেক পছন্দ হয়েছে। কেননা তুমি আমার কাছে সবচেয়ে দামি গিফট, সেখানে এগুলো তুচ্ছ। আমি কালকে তোমার দেওয়া শাড়িটাই পরবো। রাসেল মিতুর কথা শুনে অনেকটাই অবাক হয়। কেননা রাসেল যতই দেখছে মিতুকে ততই যেন ওর প্রতি ঘায়েল হয়ে যাচ্ছে। সত্যি হয়তো এতটা ভালো না বাসলে এগুলো বলতো না। এইভাবেই কথা বলতে বলতে রাসেল ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এইভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় সময়, চলে আসে জন্মদিনের অনুষ্ঠানের। রাসেল রেডি হয়ে রওনা দেয় রফিক সাহেবের বাড়ির উদ্দেশ্যে। রাসেল এখনও জানে না মিতুই রফিক সাহেবের মেয়ে। কিছু সময় পরে রাসেল ওইখানে চলে আসে। বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে মিতু শুধু বাইরে তাকিয়ে আছে, কেননা তার বিশ্বাস রাসেল কথা রাখতে আসবে। বাবা এবার বসে না থেকে অনুষ্ঠানের কাজ শুরু করলেই কিন্তু ভালো হতো। সে মনে হয় আসবে না। না, আসবে রাসেল, আমাকে কথা দিয়েছ। বাবার মুখে রাসেল নাম শুনে মিতু তো রাহাত অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে রফিক সাহেবের কিছু বলতে যাবে অমনি তার মোবাইলে রাসেলের কল আসে। কল রিসিভ করেই দৌড়ে রাসেলকে এগিয়ে আনতে বাইরে আসে। কেমন আছো জামাই বাবাজি? শ্বশুরের মেয়ের জন্মদিনে এসে কি আর না ভালো থাকতে পারি বলো? হয়েছে, এখন আয় ভিতরে। তোকে তো এই অবস্থায় আমার মেয়ে দেখলেই বলবে তোকে ওর গলায় ঝুলিয়ে দেবার জন্য। বাবা তুমি কি যে বলো না। আচ্ছা ভেতরে যাওয়া যাক, কেমন? রাসেল কথা ঠিকই বলছে, কিন্তু আর চোখে একটি মানুষের মুখ খুঁজেই যাচ্ছে। সে আর কেউ না, সে হলো রাসেলের মা। ভিতরে আসতেই রাসেল অবাক হয়ে যায়, কেননা মিতুর সাথেই ওর মা দাঁড়িয়ে আছে। রাসেলের মনের মধ্যে যেন খুশির বন্যা বয়ে যায়। একসাথে দুজনের মুখটাই দেখল। হায় রে মিতু, শ্বশুরের মেয়ে জানলে কি আর এতটা কষ্ট দিতাম? ইস, পাগলটাকে শাড়িটাতে বেশ মেরেছে, মনে হচ্ছে একদম পরি যেন আসমান থেকে জমিয়ে নেমে এসেছে। এইদিকে মিতু তো রাসেলকে দেখেই অবাক, কেননা ও ভাবতেই পারেনি ওর মনের মানুষটাই ওর বাবার প্রিয় মানুষ হবে।
এইদিকে রাসেলের মা রাসেলকে দেখেই চিনতে পারে, দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরে। উপস্থিত তো সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। বাবা, তুই কেমন আছিস? এত বছর পরে তোকে দেখলাম। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? কিন্তু তোকে পেয়ে ভালো না থাকার মাঝেও আমি ভালো। রাসেলের বাবা ভাইয়ের চোখে পানি, তারা কিছুই বলছে না। এদিকে রাসেলের ভাবি আসে। কি ব্যাপার দেবর সাহেব, এত বছর পরে আমাদের কথা মনে পড়লো? আমাকে যে ভাইয়ের অধিকার থেকে বঞ্চিত করলে সেটার কি হবে? রাসেল তোর ভাবির কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে, কেননা চিনতে তো আর পারছে না। রাসেল, এ হলো তোর রাহাত ভাইয়ের বউ, মানে তোর আদরের ভাবি, রফিক সাহেবের মেয়ে। ও আচ্ছা, তা ভাবি কেমন আছো? ভালো কিভাবে থাকি বলো, দেবরজি নেই সাথে। তাই নাকি? এইভাবে আরো অনেক কথা বলে রাসেল মিতুর কাছে চলে আসে। ম্যাডাম, এটাতে তো আপনাকে বেশ মানিয়েছে। দেখতে হবে তো, আমার বয়ফ্রেন্ড পছন্দ করে কিনেছে। মিতু, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি রাসেলকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু মাঝখানে সমস্যা হয়েছিল, পরে আবার ওকে নিজে করে নিয়েছি। কি করব বলো, বেচারার একটা বউ দরকার। মিতু কথাটা বলেই জিভে কামড় দেয়। এদিকে রাসেল মিটে মিটে হাসতে থাকে আর মনে মনে বলে, হ্যাঁ রে পাগলি, কিভাবে বিয়ের কথা বললো। এই যে আপনারা কিছু শেখেন আমার পাগলির থেকে। সবাই পেরিয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি কেক কাটার কাজও শেষ করে। মিতু প্রথমেই এক টুকরো কেক রাসেলের মা বাবা ওর আম্মু আব্বুর মুখে তুলে দেয়, পরে রাসেলের মুখে তুলে দেয়। মিতুর এমন কাজ দেখে রাসেল অনেকটাই মুগ্ধ হয়। এইভাবে সব কাজ শেষ হয়ে যায়। রাসেল মিতুর জন্য আনা গিফটটা মিতুর সামনে ধরে বলে, এই যে মহারানী, আপনার আজকের জন্মদিনের গিফট। দোয়া করি তোমার আগামী পথ চলা শুভ হোক। এইসবের কি দরকার ছিল? কালকে তো দিলেই, তাই না? ওইটা পরীক্ষা ছিল, তুমি তাতে পাস করছো, ওইগুলো সেটার পুরস্কার। খুলে দেখো। মিতু খুলে দেখেই তো অবাক, কেননা হীরার নেকলেস, একটা দামি লেহেঙ্গা ও আরও অনেক কিছু। মিতু খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে, সবাই চোখে হাত দেয়। এই মিতু, একটু তো শরম করতে শেখ। বিয়ের পরে অনেক সময় পাবে রোমান্স করার, বুঝলি? আমার দেবরকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না। মিতু ওর বোনের কথা শুনে ভীষণ লজ্জা পায়, দৌড়ে রুমে চলে যায়। এদিকে মিতুর কাহিনী দেখে সবাই হাসতে থাকে। রফিক সাহেব ঘোষণা দিয়ে দেয় রাসেলের সাথে মিতুর বিয়ের কথা। বাবা, অবশেষে তুমি আমাদের বনে বনে যাও বানিয়ে প্রমাণ করে দিলে তুমি কিপটা। রাসেলের ভাবের কথা শুনে উপস্থিত সবাই তো অবাক, কি বলে এসব? এই তো কি বলছিস এসব? আমি কিপটামি করলাম কিভাবে? কিপটিপি নয় তো কি, মিতুকে অন্য জায়গায় বিয়ে দিলে তোমার খরচ বেশি হতো, মানে মিতুর বাড়ি যেতেও মিষ্টি নিতে হতো আর আমার বাড়ি যেতেও মিষ্টি নিতে হতো, সেটা তো আর করা লাগবে না। সবাই হো হো করে হেসে দেয়। কি যে বলিস না মা, এটা কোনো কথা হলো বল? আমি এটা কেন করব? বাবা, আমি তো মজা করলাম তোমার সাথে, আর আমি খুশি যে মিতু আমার বোন থেকে যা হবে। এইভাবে অনেক কথা বলে সবাই চলে যায়। রাসেলের বাবা ও ভাই রাসেলের কাছে আসলেই, মা, তাহলে আজকে যাই কেমন? তোমার সাথে পরে কথা হবে। আর ভাবি, ভালো থেকো। রাসেল, দয়া করে আমাদের ক্ষমা করে দে। আমরা তোর সাথে যা করেছি তার ক্ষমা হয় না জানি, তবুও বাবা প্লিজ ক্ষমা করে দে। কি বলছেন এইসব? আমার মতো মানুষের থেকে আপনি ক্ষমা চাচ্ছেন? ভাইরে, এইভাবে বলিস না। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, সেটা মানছি। যেটা ক্ষমা পাওয়ার যোগ্য আমরা না, তবুও ক্ষমা করে দেন ভাই প্লিজ। কেননা ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা? তাও আবার আপনাদের? পুরাই হাসালেন। সরি সবাই। হ্যাঁ, আসলে এদের কথা শুনে না হেসে পালাম না। আমাদের কি ক্ষমা করা যায় না বাবা? তোর জন্য আমাদের কি কম কষ্ট হয়েছে? যেটা তুই থাকতে বুঝিনি, কিন্তু তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর তোর স্মৃতিগুলো প্রতিনিয়ত বুঝিয়েছে তুই কি ছিলি আমাদের কাছে। রাসেল কথাগুলো শুনে যেন না শোনার ভান করে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ওর মা বলে ওঠে, বাবা যাস নে এভাবে আমাদের ছেড়ে, তোকে ছাড়া যে আমরা একেবারে অসহায়।
রাসেল ওর মায়ের কথা শুনে ঠায় দাঁড়িয়ে যায়, কেননা মায়ের কথার অবাধ্য হবার সাধ্য ওর নেই। রাসেল, এভাবে যাস না। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওরা তো মানছে ভুল করেছে, তাহলে কি ক্ষমা করা যায় না বল? মা, তুমি কি করে বলতে পারছো এদের ক্ষমা করতে? জানো, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর রাস্তা থেকে তুলে নিয়ে রফিক সাহেব যদি চিকিৎসা না করাতো, তাহলে এই আমিটাকে দেখতে পারতে না। এখনো শার্ট খুলে শরীরের দিকে চোখ পড়লেই চোখ দিয়ে পানি আসে। তাহলে কিভাবে বলছো ক্ষমা করতে? ভাইয়া তার কি একাই সন্তান ছিল? আমি কি সন্তান ছিলাম না? বাবা দেখ, তোর বাবা ঠিক তোর মতো অবস্থায় ছিল তার পরিবারের, তাই তোকে কষ্ট করে বড় করতে চেয়েছে। জানিস, তোকে মারা বা রাগী গলায় কথা বলার পর তোর বাবা নীরবে কান্না করত, যেটা সবার অগোচরে। তোকে যে আমি টাকা দিতাম, সেই টাকা তোর বাবাই দিত, কিন্তু সেটা তোর অজানা। মায়ের কথা শুনে রাসেল তো অবাক হয়ে যায়। এই অজানা কথাটা এতদিন জানতে বা বুঝতে পারেনি। রাসেলের বাবার চোখেও পানি। কি বলছো এইসব? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক বলেছি বাবা, তোর বাবা ছোট থেকেই তোকে ঠিক বলেছি বাবা, তোর বাবা ছোট থেকে তোর পড়াশোনার আগ্রহটা বেশি দেখাতো। তুই যেন নিজের রাগটাকে বেশি প্রাধান্য দিস, সেই জন্য অমনটা করতো। রাসেল দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ওর বাবাও কান্না করে দেয়। উপস্থিত সবাই চোখে পানি। মা, ওকে বলো না আমাকেও ক্ষমা করে বুকে টেনে নিতে। ভাইয়ের ভালোবাসা পাওয়া থেকে দূরে আছি। ভাইয়া, তোকে সেই কবেই ক্ষমা করে দিয়েছি। রাসেল ওর ভাইকে জড়িয়ে ধরে, রাগ অভিমান যেন নিমেষেই হারিয়ে যায়। সুখের সাগরে ভাসতে থাকে সবাই। এই কথা বলতে বলতে একসময় রাহাত বলে ওঠে, বাবা চলো, আমাদের একটু কাজে যেতে হবে। ভাইয়া, এখন আবার কোথায় যাবি? আমরা এই কোম্পানির একটা বড় কাজ পেয়েছি, সেই কোম্পানির মালিকের সাথে একটু কথা বলতে হবে। আরে সেটা বলতে আবার তার কাছে কেন যেতে হবে, যেখানে সেই মালিকই তো এখানেই উপস্থিত আছে। সবাই তো রাসেলের কথা শুনে অবাক। মালিক এইখানে কিভাবে আসবে? রাসেল, এখানে আমরা ছাড়া কেউ উপস্থিত নেই, তাহলে সে মালিক কিভাবে এখানে উপস্থিত শুনি? শ্বশুরাব্বা, আপনার ছোট মেয়ের জামাইকে কি সেই মালিক বলে মনে হয় না? রাসেল, তুমি সেই কোম্পানির মালিক, সেটা আগে বলিনি কেন? এটা গোপন ছিল, আরো অনেক আছে যেটা আপনারা জানেন না। এইভাবে আরো অনেক কথা বলে সবাই রাতের খাবার খেয়ে নেয়। রাসেল, আজকে কিন্তু কেউ আমাদের বাড়ি থেকে যাবে না বলে দিলাম। আজকে থাকতে হবে আমাদের বাড়িতে। না বিয়াই, আমরা থাকতে পারবো না, বাড়িতে কাজ আছে, বুঝতেই পারেন। সেটা তো বুঝি, কিন্তু আমার আপনাদের যেতে দিতে ইচ্ছে করছে না। আম্মা, আজকের রাতটাই তো থাকি না। আচ্ছা, তোমরা তাহলে থেকে সকালে চলে আসো, আমি আর তোমার শ্বশুর না হয় চলে যাই। এইভাবে আরো অনেক কথা বলে রাসেলের বাবা মা সবাইকে বলে চলে যায়। রাসেলও যেতে নিলে যেতে দেয় না। কি আর করবে রাসেল, ও থেকে যায়। রাসেল বিছানায় শুয়ে আছে, তখনই মিতু আসে। কি ব্যাপার, আমার ময়না পাখিটার মন খারাপ কেন শুনি? মন খারাপ হবে না কেন বলো? শ্বশুর বাড়িতে থেকেও বউ নিয়ে শুয়ে থাকার নসিবে নেই। আহারে, আমার বাবুটার কি কষ্ট। মন খারাপ করো না বাবু, বিয়েটা হতে দাও, তারপর ওই কোল বালিশকে সব সময় কাছে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিও। ওই, এসব এখন কি তাহলে কিছুই পাও না বলো? এর থেকে বেশি কিছু আশা করা উচিত না, বুঝলে কলিজা? বুঝেছি। লোকে তো এই জন্যই বলছে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তা শুকনা কিসটা কি আমার পেতে পারি? না মহারাজ, বিয়ের পর শুকনোর সাথে ভেজাটাও পাবেন, বাংলা লিংকের অফারের মতো, যত খুশি ততবার। মিতু কথাটা বলেই হাসতে হাসতে চলে যায়। এদিকে রাসেলও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে যায় এক সপ্তাহ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার রাসেল ও মিতুর বিয়ে। সকালে মিতু, রাসেল, রাফি ও রুহি শপিং করতে আসে। শপিং করতে একের পর এক, তবুও যেন কেনাকাটা শেষ হচ্ছেই না। রাসেল তো সহ্য করতেই পারছে না, আবার রাগ দেখিয়ে মিতুকে কিছু বলতেও পারছে না। রাসেল একটু অন্যদিকে যেতে নিলেই সামনে আসে সেই দিনের মেয়েটি, মানে মেঘলা। ভাইয়া, কেমন আছো? ভালো আছি। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভাইয়া,
ওইটা মনে হয় আমাদের ভাবি, তাই না? হুম, তবে এখনো পার্মানেন্ট ভাবে হয়নি, কিছুদিন পরে হবে। তা তুমি এখানে কি করো? ভাইয়া, তুমি যে টাকাটা দিয়েছিলে সেটা দিয়ে আম্মু একটা সেলাই মেশিন কিনেছে। এখানের একটা টেলস থেকে জামা কাপড় বানাতে দেয়, সেইগুলা আমি নিতে আসছি। তোমাকে আমার মা অনেক ধন্যবাদ জানিয়েছে। দোয়া করি তোমরা অনেক সুখী থাকো। এইভাবে আরও কিছু কথা বলে রাসেল মেঘলাকে একটা ভালো জামা ও ওর মায়ের জন্য কাপড় কিনে দেয়। মেঘলা তো অনেক খুশি, যেন ধরে রাখতেই পারছে না। মেঘলা ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এই, তোমাদের কি হবে নাকি? আমি চলে যাব। সেই কত ঘন্টা হলো শুধু কিনেই যাচ্ছ, এত জিনিস দিয়ে কি হবে? তুমি চুপ থাকো, জীবনে প্রথম বিয়ে, একটা মন ভরে শপিং না করলে কি আর হবে বলো? এই দিনটা তো আর কখনো ফিরে আসবে না, বুঝলে? হ্যাঁ বুঝছি, আমাকে ফকের বানানোর ধান্দা, তাই না? তোমাকে ফকির বানাতে আমার বয়েই গেছে। আমার শ্বশুরের কি কম আছে নাকি যে তোমার টাকায় শপিং করব? জব বাবা, এই মেয়ে বলে কি? একে তো শ্বশুরের 12টা বাজাচ্ছে শপিং করে, আবার বলছে কিছুই হয়নি শপিং করা। স্যার কি বলছেন এগুলো? ম্যাডাম তো মাত্র কেনাকাটা করতে শুরু করেছে, কত কি বাকি আছে এখনো। কি বলো এইসব? আরো কিনতে হবে? তার মানে অপেক্ষা আমাকে আরো সময় করতে হবে। এই মিতু, তোমার শপিং করা হলে চলে এসো, আমি গেলাম। আমার এত সময় অপেক্ষা করা সহ্য হচ্ছে না। মিতু রাসেলের কথা শুনে মন খারাপ করে বসে, যেটা রাসেল বুঝতে পারে। আচ্ছা চলো বাসায় চলে যাই, শপিং করতে হবে না। না থাক, আমি এমনি বললাম। তুমি আগে তোমার পছন্দ মতো সব কেনাকাটা করো, আমি অপেক্ষা করতেছি। এই তো আমার লক্ষ্মী জানো, এই না হলে আমার বর। মিতু অনেকটাই খুশি হয়ে বলে। এইদিকে রাসেল মনে মনে ভাবে, কি মেয়ে রে বাবা, এখনো মুখে অমাবস্যার চাঁদ নেমে এসেছিল, আবার এখনই খুশির ফুলকি ভেসে উঠেছে। এই মেয়েকে বোঝা বড়ই কঠিন। এইভাবে অনেকটা সময় পরে ওদের সকল কাজ শেষ হয়ে যায়। তারপর পাশের একটা রেস্টুরেন্টে থেকে কিছু খেয়ে সবাই চলে আসে। মিতুর মুখে খুশির কোনো কমতি নেই, কেননা শপিং মনের মতো করতে পেরেছে। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়। আজকে মিতুর গায়ে হলুদ। বাবা, তুইও কি যাবি বৌমাকে হলুদ মাখাতে, নাকি যাবি না? কি বলো মা, আমি না গেলে তো ওর সকল মজায় মাটি হয়ে যাবে। তুই পারিসও বটে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে সবাইকে নিয়ে। ঠিক আছে মা, আমার জন্য দোয়া করো, আমি গেলাম। রাসেল ওর মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে রুমে এসে রাফিকে নিয়ে বিভিন্ন রূপে সেজেছে, যেন মিতু চিনতে না পারে। স্যার, আপনাকে আমার মনে হয় না যে কেউ পরিচয় না দিলে চিনতে পারবে। আরে বেটা, সেই জন্যই তো এমন সাজে নিজেকে সাজিয়েছি, যেন মিতু বুঝতেই না পারে। এইভাবেই কথা বলে ওরা মিতুদের বাড়ি চলে আসে। সবাই মিতুকে হলুদ লাগিয়ে দেয়। মিতুর চোখ বারবার রাসেলকেই খুঁজতেছে, কিন্তু কোথাও পায় না। তাই মিতুর মনটা ভীষণ খারাপ। ভাইয়া, আমার পাগলটা কই? আসে নাই নাকি? কি যে আপনাদের পাঠিয়ে দিয়ে নিজে কোথায় আছে কে জানে। ও দেখেছেন ভাইয়া, ও আমাকে একটুও ভালোবাসে না, সেই জন্যই আসলো না। না স্যার, আপনাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মিতু কিছু বলতে যাবে তখনই রাসেল আসে আর রাফিকে বলে, আপনি একটু সরেন, আমি একটু নতুন বউকে হলুদ মাখিয়ে দেই। সবাই অবাক হয়ে তাকিয়েছে রাসেলের দিকে। মিতু তো আরো অবাক, একটা বৃদ্ধ এসেছে ওকে হলুদ দিতে। আচ্ছা দিন তাড়াতাড়ি, এমনিতেও আপনি বৃদ্ধ মানুষ, বেশি সময় দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে। রাসেল হলুদ দিতে গিয়ে মিতুর গালে একটা চিমটি কাটে, যেটার কারণে মিতু অনেকটাই রাগে উঠে মনে মনে বলে, বুইড়ার বাচ্চা লুইচ্চা, মেয়ে দেখলেই শরীর স্পর্শ করতে খুব মজা লাগে, তাই না? বুইড়া বলে বেঁচে গেলি, না হলে তোরে যে আমি কি করতাম। এমনিতেই আমার সোনা পাখিটার জন্য মন খারাপ। রাসেল ও সবাই সেখান থেকে চলে আসে। বাসায় এসে রাসেল ফ্রেশ হয়ে বিছানায় গা এলেই দিতেই টং করে মোবাইলে কল আসে। রাসেল মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে মিতুর ফোন, তাই কল কেটে দিয়ে নিচ থেকে কল ব্যাক করে। কুত্তা, বিলাই, হনুমান, টিকটিকি, খরগোশ, ইঁদুর, আরো যা আছে সব তুই। এই রে, মনে তো খেপেছে। তা ম্যাডাম, এতগুলাই আছে নাকি আরো কিছু আছে বলার? আর নামগুলো ভালোই। তোরে এখন হাতের কাছে পাইলে আমি এক গ্লাস পানিতে 50 সেকেন্ড ডুবিয়ে রাখতাম। ওহো, তাই নাকি? তা ম্যাডাম, এত রাগ কেন? রাগ হবেই না কেন বলো?
সবাই আমাকে হলুদ দিয়ে গেল, অথচ তুমি এলে না, যেখানে তোমার স্পর্শে আমি বেশি খুশি হতাম। কে বললো আমি যাইনি? আমি গেছি আর হলুদও দিছি, বুঝলে? বেশি রাগিয়ে দিও না, এমনিতেই কিন্তু ওই বুইড়া বেটার ওপর রাগ আছে। বেটার সাহস কত বড়, আমার গালে চিমটি দেয়। ম্যাডাম, ওই বুড়া বেটাই আপনার কলিজে ছিল, বুঝেছেন? কি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই বুইড়া তুমি ছিলে মানে কি? আমি ছদ্মবেশে তোমাকে হলুদ মাখাতে গেছিলাম, বুঝলে, যেন তুমি বুঝতে না পারো। তোমারে এখন কাছে পাইলে করলার জুস বানিয়ে খাওয়াইতাম, আর রিজার্ভে টিকটিকি স্যুপ বানিয়ে রেখে দিতাম। সমস্যা নেই, তোমার হাতের বানানো বিষও আমি হাসি মুখে খেতে পারবো, আর এটা কিছুই না। আহারে সোনা গো আমার, আমাকে এত ভালোবাসো। হয়তো তোমার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি, যেটার পরিমাণ করা সম্ভব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, যেটা বলে বোঝাতে পারবো না। এইভাবে অনেক কথা বলে ফোন কেটে দেয়। দেখতে দেখতে এই দিনটা পেরিয়ে বিয়ের দিন চলে আসে। বিয়ে বাড়িতে জমজমাট পরিবেশ। রাসেল সহ সবাই চলে আসে মিতুদের বাড়িতে। আজকে অনেক বড় বড় অফিসার ও বিজনেসম্যানরা এসেছে। রাসেলের বিয়ে বলে কথা। দেখতে দেখতে বিয়ের সব কাজ শেষ হয়ে যায়। এখন বিদায়ের পালা। আম্মু, আমি তোমাদের রেখে যাব না। মারে কাঁদিস না, এটাই যে বিধাতার লিখন। মেয়ে হয়ে জন্ম নিছিস, অন্যের করে তো যেতেই হবে। কান্না করিস না মা। যাও তুমি, ভালো না। তুমি পচা, এভাবে পর করে দিচ্ছ। মিতুমা, এভাবে কাঁদিস না। তোর চোখের পানি যে আমার সহ্য হয় না। আর তোকে তো দেখতে কালকেই আমরা আসবই। মিতু, চলো তো। শুধু শুধু কেঁদে সময় নষ্ট করতেছিস। আজকে বাদে কাল ঠিকই পরিবারের সবাইকে ভুলে যাবি। আপুরে, কি বলো এসব? না, সরি, তুমি তো এখন আমার বড় ভাবি। দেখছো কান্না করতেছে, তবুও মজা করা বাদ গেল না। এভাবে হাসি কান্নার মাঝে দিয়েই বিদায় নেয়। রাসেল মিতুকে বুকের সাথে চড়িয়ে গাড়িতে এনে বসিয়ে দেয়। মিতু কান্না করতে করতে রাসেলের শেরওয়ানি একদম ভিজে একাকার করে ফেলেছে। রুমালের কথা না হয় বাদে দিলাম। এইভাবে কেউ কাঁদে বলো? না, কাঁদবো না। মা বাবাকে ছেড়ে তোমার সাথে চলে আসলাম, তাহলে কাঁদবো না কেন? আমি তো দেখেছি বিয়ের দিন যেই মেয়ে কাঁদে না, সেই মেয়েও কাঁদে। হয়েছে, এখন চুপ করে শুয়ে থাকো, বুঝলে? কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছো। কিছু সময় পরে ওরা বাসায় চলে আসে। সবাই এসে মিতুকে বারণ করে নিয়ে যায়। বেচারা রাসেলের খবর কেউ নেয় না। এই জন্যই তো লোকে বলে বিয়ের পর পরিবারের কাছে ছেলে হয়ে যায় পর, আর বউ হয়ে যায় নিজের মেয়ে। দেখছো, বৌমা পেয়ে মা নিজের ছেলের কথাই ভুলে গেছে। রাসেল এসব ভাবতেছে ঠিক এমন সময় ওর ভাবি শাড়ির আঁচল হাতে নড়াতে নড়াতে আসে আর বলে, কি দেব সাহেব, এভাবে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন ভাবতেছো শুনি? ভাবতাছি তোমার বোন কি কোনো জাদু জানে নাকি? এটা কেন মনে হলো তোমার শুনি? দেখছো সবাইকে কেমনে আপন করে নিছে, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। আহারে আমার দেবরটা, কত কষ্ট গো। তা দেবর সাহেব, আজকে বাসর রাতের বিড়ালটা কিন্তু ভালো করে মাইরো। ভাবি, এখানে বিড়াল আসবে কি করে শুনি? আমার বোন আছে না, ও সঙ্গে করে বিড়াল এনেছে তোমাকে উপহার দেবার জন্য। সেটা তোমাকে মারতে হবে। ও আচ্ছা, বুঝলাম। বিড়াল মালার ফিলিংসটা অন্যরকম। এইভাবে আরো অনেক কথা বলে ওর ভাবি ওকে রুমে দিয়ে যায়। আর রাসেল গুটি গুটি পায়ে রুমে এসে দরজা বন্ধ করে মিতুর পাশে এসে বসে। কিন্তু রাসেলের হাসি মাখা মুখটা নিমিষেই কালো হয়ে যায় মিতুর কিরণমালা কটকরির মতো ভয়ঙ্কর রূপ দেখে। এই, তুমি আমার ঘর থেকে বের হও, এখন আইছে ঘরে। ওই এমন করতেছো কেন? এমন করবো না কেন? সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, কিন্তু তোমার আসার খবর নেই। সরি, আসলে ভাবি দাঁড়িয়ে কথা বললো, তাই একটু দেরি হয়ে গেল। আপু কি বললো তোমাকে? তুমি নাকি সঙ্গে করে কেমন বিড়াল এনেছো বাসা থেকে, সেই বিড়ালকে মারতে হবে। ও, আমার বাবুটা বিড়াল মারবা? আচ্ছা, আগে চলো আমরা দুজনে রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আসি, তারপরে না হয় ইচ্ছে মতো বিড়ালকে তাড়া করে করে মাইরো। চলো সোনা পাখি।
রাসেল ও মিতু চলে যায়। একসাথে উজু করে এসে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ হলে রাসেল মিতুকে কোলে করে এনে বিছানায় বসিয়ে দেয়। এই তুমি কি খাও? কত ভারী, আমি তো তোমাকে এনেই হাঁপিয়ে গেছি। কি এই সামান্য 50 কেজি উঠিয়ে হাঁপিয়ে গেছো? তাহলে বিড়াল সহ কিভাবে পারবে? সেটা চিন্তা তোমাকে করতে হবে না, তুমি আগে ব্যাগ থেকে বিড়াল বের করো, আমি ওকে আগে মেরে নেই। বলেই রাসেল লাঠি খুঁজতে থাকে। এইদিকে মিতু রাসেলের কাহিনী দেখে তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। বুদ্ধু একটা। ওই এইভাবে কি বিড়াল মারে নাকি? আসো, আমি বিড়াল দেখিয়ে দেই কোথায় লুকিয়ে আছে। রাসেল মিতুর কাছে আসলেই মিতু টান দিয়ে রাসেলের ঠোলচোরা নিজের দখলে নিয়ে নেয়। পুরা 5 মিনিট পরে ছেড়ে দেয়। কি বাবু, বিড়ালকে দেখতে পাইছো কি নাকি দেখোনি? দেখেছি একটু একটু, তবে স্পষ্ট না। তাই স্পষ্ট দেখার জন্য এবার আমাকেই শিকারী হতে হবে। রাসেল বলেই মিতুর উপরে ঝাঁপিয়ে পড়ে, শুরু করে ঠোঁটের উপরে রোমান্টিক অত্যাচার। রাসেলের স্পর্শ পেয়ে যেন মিতু কেঁপে কেঁপে উঠছে। এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। ধীরে ধীরে তৈরি হচ্ছে অজানা অনুভূতির। রাসেল ধীরে ধীরে ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে মিতুর কপালে, চোখে, গালে কিস করতে থাকে। প্রতিটি স্পর্শে যেন মিতুর শরীরে কারেন্ট হয়ে যাচ্ছে। রাসেল মিতুর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই, যা দুষ্টু, এটা কি করতেছো? আমার বুঝি শরম করে না? দেখো আমার পাঠক পাঠিকারা কিভাবে তাকিয়ে আছে। আরে আমি তো বিড়ালকে বাইরে আনতেছি, আর ওনারা শুধু তাকিয়েই থাকবে, কেননা তারা অনেক ভালো কিছুই দেখবে, না বুঝলে? বাবা, তারা এত ভালো? এসব ভালো মন্দ বাদ দিয়ে চলো আমরা একটা সিরিজ জয় করে আসি, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় করছে। চলো আমরাও স্টার্ট করি সেই খেলা। রাসেল খেলতে মাঠে প্রবেশ করে। মনের মাঝে প্রবল ইচ্ছা অনেক রান করতে হবে। দ্রুত আউট হয়ে গ্যালারিতে ফিরে আসলে চলবে না। রাসেল ব্যাট করতে থাকে আর মিতু নন স্টপ বল করছে। চলতে থাকে ঈদের নন ব্রেক ইনিংস। আমরা বরং টিভি দেখা বন্ধ করে দেই, কেমন? ওরা আবার লজ্জা পেতে পারে। সকালে রাসেলের আগেই মিতুর ঘুম ভেঙে যায়। মিতু গোসল করে এসে ভেজা চুলের পানি রাসেলের চোখের উপরে ছিটিয়ে দেয়। রাসেল একটু করে নড়ে ওঠে। মিতু হেসে হেসে আবার দেয়। রাসেল এবার মিতুকে টান দিয়ে ওর বুকের উপর ফেলে দিয়ে ঠোঁট জোড়াকে নিজের দখলে নিয়ে নেয়। যা দুষ্টু, সব সময় শুধু দুষ্টুমি, তাই না? সারা রাত দুষ্টুমি করেও তোমার মন ভরেনি বুঝি? এমন একটা সুন্দরী বউ থাকলে কি আর দুষ্টুমি না করে থাকা যায় বলো? এই যে মশাই, আর পাম দিতে হবে না, আমি গলছি না, বুঝলেন? এখন উঠে ফ্রেশ হয়ে নিন, না হলে কিন্তু আমি রাগান্বিত রূপ ধারণ করব। ওরে আমার রাগওয়ালি রে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা না শুনে কি কোনো উপায় আছে নাকি? হাজার হলেও বাড়ির হোম মিনিস্টার বলে কথা। কি যে বলো না, বিনা ভোটে হোম মিনিস্টার বানিয়ে দিলে। তুমি শুধু আমার রাজ্যের মিনিস্টার বুঝলে? মহারাজ, বুঝেছি। তোমার ভালোবাসা যে আমাকে সবকিছু সহজেই বুঝিয়ে দেয়। বুঝতে হবে তো, দুইটি দেহ, একটি প্রাণ আমাদের। এইভাবেই সুখের সাগরে ভাসতে ভাসতে চলতে থাকুক ওদের ভালোবাসার সংসার। আমরা মগ্ন চলে যাই, ওরা মিষ্টি প্রেমের সংসার করতে থাকুক। আর হ্যাঁ, আপনাদের একটা কথা না বললেই নয়, এই চ্যানেলের মালিক আপনাদের জন্য এত কষ্ট করে প্রতিদিন আপনাদের মনের মতো গল্প নিয়ে হাজির হয়। এর জন্য কি আপনাদের উচিত না তাকে একটু খুশি করার? বলেন, টাকা পয়সা তো আপনাদের থেকে চায় না, চেয়েছে একটু সাপোর্ট। আপনাদের বেশি বেশি সাপোর্ট তাকে অনেক উপরে পৌঁছে দিতে পারে। পুরো সময় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফের কথা হবে নতুন গল্প নিয়ে।